আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমরা কবির স্যারের জৈব রসায়ন ক্লাসটুকু শেষ করার চেষ্টা করব। মানে কবির স্যারের অনুশীলনীর যে জৈব রসায়ন পাঠটুকু আছে সেগুলো পড়ার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা অনুশীলনীকে সবচেয়ে আগে গুরুত্ব দিব হাজারিনাক স্যারের গুলা, ঠিক আছে? তা হাজারিনাক স্যারের গুলো আমরা প্রথমে পড়বো, এরপর কবির স্যারকে আমরা প্রায়োরিটি দিব। কবির স্যারের মধ্যে যে অনুধাবন প্রশ্নগুলো আছে সেগুলো আমরা স্কিপ করব, ঠিক আছে? এবং যেগুলো হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো আছে এগুলো তো আমরা হাজারিনাক স্যারের বই থেকে পড়ছি, ঠিক আছে? এগুলো আবার রিপিট করব না। তো চলো আজকে শুরু করে দিই আমাদের জৈব রসায়ন, ঠিক আছে? এখানে দেখো প্রথমে কি বলা আছে, কবির স্যারের বই প্রথমে বলা আছে কোন বিজ্ঞানী আধুনিক জৈব রসায়নের আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়। আমরা জানি প্রথমে প্রাণশক্তি মতবাদ বিজ্ঞানী কে দিয়েছিল? বিজ্ঞানী বার্জিলিয়াস দিয়েছিল প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদে কি বলা হয়েছিল? বলা হয়েছিল প্রাণীর মধ্যে যা থাকবে, মানে আমরা জৈব যৌগ শুধুমাত্র প্রাণীর উৎস থেকে পাবো, প্রাণী থেকে পাবো, ঠিক আছে? পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক উইলার ল্যাবের মধ্যে প্রমাণ করেন যে ইউরিয়া তৈরি করে ফেলছিল, তাই না? ফ্রেডরিক উইলার ইউরিয়া তৈরি করে ফেলছিল, তাই আধুনিক জৈব রসায়নের জনক বলা হয় কাকে? ফ্রেডরিক উইলারকে, ঠিক আছে? তিনি কি আবিষ্কার করছিল? আমাদের ল্যাবের মধ্যে ইউরিয়া তৈরি করছিল। আচ্ছা, ইউরিয়ার সংকেতটা হয় খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে আর কি। আমরা অ্যামোনিয়া দুই পাশে দিব, মাঝখানে সিও দিয়ে দিব, এটাকে আমরা কি বলি? ইউরিয়া বলি, ঠিক আছে? তাহলে আমরা বলবো আধুনিক জৈব রসায়নের জনক হচ্ছে যে ফ্রেডরিক উইলার। এখন দেখো ভাই, এখানে 2 নম্বর প্রশ্নে বলা আছে ফ্রিয়ন 11 কোনটি? আচ্ছা, এখন এইগুলা সিএফসি কার্বন, মানে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনের আমরা সংকেত থেকে, মানে নাম্বার থেকে সংকেত বের করার একটা ফর্মুলা আছে। এটা কি বলতো ভাইয়া? এখানে যত নাম্বার থাকবে, মনে এখানে কত দেওয়া আছে ভাইয়া? 11 দেওয়া আছে। 11 এর সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করলে কত হচ্ছে? 101। এর নিচে নিচে আমরা কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন বসাই দেব। তাহলে বলো এখানে কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা। কার্বনের হাত কয়টা? 4টা আছে। 4টার মধ্যে কোনো হাইড্রোজেন নাই, কিন্তু ফ্লোরিন আছে কয়টা বলতো? একটা। বাকি হাতগুলোতে আমরা ক্লোরিন বসাই দিব, ঠিক আছে? তাহলে বলো এখানে সংকেত আমরা কত পাচ্ছি বলতো? CCl3F। তাহলে আমরা বলবো CFC11 এর সংকেত কি? CCl3F, ঠিক আছে? CCl3F 1 নম্বরটা, ঠিক আছে? অ্যান্সার, ওকে। আচ্ছা, এরপর দেখি আমরা পরবর্তী কোশ্চেন কি আছে। অনুধাবন আমরা স্কিপ করব, ঠিক আছে? অনুধাবন পড়ার দরকার নেই। এখন দেখো এখানে কি বলা আছে। বলা আছে জৈব যৌগের নামকরণে অগ্রাধিকার তালিকা, ঠিক আছে? অগ্রাধিকার তালিকায় কোন মূল্যটি অগ্রগণ্য আছে? আচ্ছা, জৈব যৌগের একটা সক্রিয়তা সিরিজ আছে, তাই না? এটা আমাদের কি হাজারিনাক স্যারের বই থেকে আমরা পড়ছি। আচ্ছা, তুমি চাইলে ভাইয়ের এই নেমোনিক্সটার হেল্প নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি ভাই একটা নেমোনিক্স দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? কাঁথা হলো আশা, আলো কত আলো, তাই আমার 231ই ভালো। কাদে মনে রাখবে কার্বক্সিলিক অ্যাসিড, স্বাদে মনে রাখবো সালফোনিক অ্যাসিড, হলদে মনে রাখবো অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে? এটা একটা অ্যাসিড হ্যালাইড। আদে হচ্ছে অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড অথবা অ্যামাইড বলতে পারো। আর সাদে সায়ানাইড, আলোদে অ্যালকোহল, এরপর কিটোন, এরপর অ্যালডিহাইড, ঠিক আছে? তারপর থাই দিয়ে হচ্ছে যে থায়োল, আমার দে এমিন, আর 231 তে এলকিন, অ্যালকাইন, অ্যালকেন, ঠিক আছে? এটা একটু আমরা কি করবো বলতে? জাস্ট হ্যাঁ মনে রাখবো, ঠিক আছে? সিরিয়াল। তাহলে যদি সক্রিয়তা সবার আগে কোনটা বলতো? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সক্রিয়তা সবচেয়ে আগে কোনটা হবে? কার্বক্সিলিক অ্যাসিড হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু বইয়ের মধ্যে দেখি কি দেওয়া আছে। বলতো জৈব যৌগের অগ্রাধিকার কোনটা হবে বলতো? কার্বক্সিলিক অ্যাসিড হবে, ঠিক আছে? অগ্রগণ্য হবে কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, দেখো ভাইয়া 5 নম্বর প্রশ্নটার মধ্যে একটু আমরা চোখ বুলাই। এখানে কি বলা আছে? এখানে বলা আছে এ একটা যৌগ, ঠিক আছে? একে আমরা যদি কি করি? ওজোনোলাইসিস করি। ওজোনোলাইসিস করার পরে এখানে জিঙ্কের সাথে বিক্রিয়া করে এটা কি তৈরি করে বলতো? এটা হচ্ছে যে তৈরি করতেছে একটা অ্যালডিহাইড, আর এটা কিটোন তৈরি করতেছে, ঠিক আছে? তোমাকে বলা হয়েছে এই এ যৌগটা কি বের করতে হবে। এর আগে একটা জিনিস মনে রাখবা ভাইয়া, ওজোনোলাইসিসের ক্ষেত্রে কি, কোনটার ক্ষেত্রে কি তৈরি হয় এটা একটু তুমি জাস্ট মনে রাখতে পারো। তুমি জাস্ট এভাবে মনে রাখবা, দেখো মনে রাখবা অ্যালকিন, ঠিক আছে? 1 নম্বরে মনে রাখবা হচ্ছে যে অ্যালকিন যখন ওজোনোলাইসিস করব, ঠিক আছে, এর সাথে জিঙ্ক বিক্রিয়া করবে, প্রোডাক্টে কি তৈরি হবে এটা জাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে? অ্যালকিনের আমরা ওজোনোলাইসিস করে অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে পারি, অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করতে পারি। আরেকটা জিনিস মনে রাখবা অ্যালকাইন,
ঠিক আছে, অ্যালকাইনের ওজোনোলাইসিস করে আমরা তৈরি করি অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড পাই, এতটুকু মনে রাখতে পারলে হয়েছে। আরেকটা মনে রাখবা, বেনজিন আছে না ভাইয়া? ঠিক আছে, বেনজিনের মধ্যে আমরা জানি কি একান্তর পাই বন্ধন থাকে, একান্তর পাই বন্ধন থাকে। তাহলে এখানে পাই বন্ধন আছে, তাহলে যেখানে পাই বন্ধন থাকবে সেখানে কি হবে? ওজোনোলাইসিস হবে, সংযোজন বিক্রিয়া হবে। এখানে ওজোনোলাইসিস বিক্রিয়ায় গ্লাইঅক্সাল তৈরি হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। ঠিক আছে, আচ্ছা তাহলে এতটুকু আমরা জাস্ট মনে রাখবো ওজোনোলাইসিসে কোন প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এখন আমরা একটু প্রশ্নের মধ্যে চলে যাই। প্রশ্নের মধ্যে বলা আছে এখানে অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হয়েছে, তাহলে বলো তো এখানে এ যৌগটা কি হবে? এ যৌগটা হবে অ্যালকিন। আমরা বুঝতে পারতেছি এ যৌগটা হচ্ছে যে অ্যালকিন হবে। হ্যাঁ, আচ্ছা এটাকে একটু নিচে নামাই লেখার জন্য। আচ্ছা হ্যাঁ, তাহলে এটাকে একটা বলতো অ্যালকিন। অ্যালকিনটা আমরা কিভাবে প্রকাশ করব এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে যে জিনিসগুলো থাকবে, ঠিক আছে, মানে যে প্রোডাক্ট গুলো থাকবে আমরা দেখতে পারতেছি এখানে প্রোডাক্ট আছে কি কি বলতো ভাইয়া? প্রোডাক্ট একটা আছে ইথানেল, ঠিক আছে, একটা আছে ইথানেল, আর একটা আছে কি বলতো? প্রোপানন। এটাকে পাশাপাশি লিখবো, জাস্ট যেখানে ওটা আসবে দেখো কিভাবে লিখতেছি আমি। দেখো দেখো CH3, ঠিক আছে, সি, দেখো এটা কার্যকরীমূলকটা আমরা এইভাবে লিখতে পারি না, এখানে ও আর এখানে এইচ। আমরা জানি অ্যালডিহাইডের কার্যকরীমূলক আমরা এভাবে লিখি CH3 CHO লিখে ফেলেছি। ঠিক আছে, এটাকে আমরা একটু ওটাকে এই পাশে রাখলাম মনে করো। তাহলে ওটাকে যদি আমি এই পাশে রাখি তাহলে এখানে কি আছে? সি আছে। ঠিক আছে, আর এক হাতে দেখো এখানে এইচ আছে, মানে দেখো এক পাশে CH3 আছে আর এক পাশে CH3 আছে। ঠিক আছে, দেখো এক পাশে কি আছে বলতো সবাই? এই যে এই CH3 লিখে ফেললাম, এই যে CH3। আরেক পাশে কি আছে বলতো? এই যে CH3। বুঝতে পারছো? মানে দুইটা ওকে আমরা একসাথে করে দিচ্ছি, আর কিছু না। ঠিক আছে, মানে সুন্দর করে একটু আঁকলাম বোঝার জন্য। এখন কি করব ভাইয়া? এখন আমি করব কি, এখানে যে ও আছে না, ঠিক আছে, এই ওটা উঠায় ফেলবো। ঠিক আছে, এখান থেকে ও চলে যাবে, এখান থেকে ও চলে যাবে, তাহলে এখানে দুইটা বন্ড তৈরি হবে না? ঠিক আছে, দুইটা বন্ড এভাবে একত্রে লিখে ফেলবো। দেখো CH3, ঠিক আছে, তারপর কি আছে বলতো? CH, এখানে ডাবল বন্ড ছিল, আমি বলছি এটা কেটে ফেলবো, ও কেটে ফেলবো, তাহলে এখানে একটা ডাবল বন্ড আছে। ঠিক আছে, আবার এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে এই ওটা আমরা কেটে ফেলছি। কেটে ফেললে দিদি কি আছে বলতো? এই দিকে আছে CH3, এই দিকে আছে CH3। একটু বোঝার চেষ্টা করো ভাইয়া কি করছি। যে প্রোডাক্ট গুলো আছে সেটাকে আমরা কি পাশাপাশি লিখছি, এখন এখান থেকে ওটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, প্রোডাক্টটা তোকে এলকিন বানাতে হবে। ঠিক আছে, এটাকে আমরা ও বাদ দিতে হবে, তাই আমরা ওটাকে পাশাপাশি রাখছি। পাশাপাশি রাখার পরে এখানে যে ডাবল বন্ড আছে সেটা আমরা কি করছি বলতো? ডাবল বন্ডটা কেটে দিয়ে দুইটা পাশাপাশি আমরা জোড়া লাগাই দিছি, ওটা নাই করে ফেলছি। তাহলে এখানে যা যা আছে ওইভাবে লিখছি। এখন এটাকে যদি আমরা নামকরণ করতে চাই, আমরা দেখতে পাচ্ছি এটাকে একটি এলকিন। এলকিনের মধ্যে ব্রাঞ্চিং আমরা যদি নাম্বারিং করি তাহলে এটা 1 নম্বর কার্বন, ঠিক আছে, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন না? আচ্ছা এখন তাহলে আমাকে নাম্বারিং কি হবে বলতো? 2 মিথাইল। ব্রাঞ্চিং কি আছে? মিথাইল মূলক আছে কয় নম্বরে? 2 নম্বরে আছে, তাহলে আমরা বলবো এটা 2 মিথাইল। আচ্ছা 2 মিথাইল, ঠিক আছে, 2 মিথাইল। ওকে, 2 মিথাইল। এখন দেখবো আমরা এখানে কি আছে, ওয়ার্ড রুট কি আছে বলতো? 4টা কার্বন না ভাইয়া? 1 2 3 4, 4টা কার্বন, তাহলে বিউট আনবো। ঠিক আছে, তাহলে আমরা 2 মিথাইল বিউট। ঠিক আছে, বিউট কয় নম্বর কার্বন আছে বলতো? 2 নম্বর কাছে বিউট 2 ইন। এটা একটা নামকরণ করা যায়, অথবা এটাকে একইভাবে নাম করা যায় 2 মিথাইল বিউটানল 2। ঠিক আছে, কি করতে পারি? বিউটিন 2। ঠিক আছে, 2 মিথাইল বিউটিন 2, 2 মিথাইল বিউটিন 2। একই নামকরণ করতে পারি আমি কি বলতো? এটাকে নামকরণ করতে 2 মিথাইল, ঠিক আছে, বিউটের সাথে ইন যোগ করতেছি, তাহলে কি বিউটিন। বিউটিন কয় নম্বর কার্বন আছে? 2 নম্বর আছে, তাহলে 2 মিথাইল বিউটিন 2। বুঝতে পারছো কিভাবে করছি? একটু বোঝার চেষ্টা করবা কিভাবে করতেছি। এখানে জাস্ট ওটা ছিল, ওটাকে একসাথে করে আমরা এটাকে ভিনিশ করে দিচ্ছি, তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে। এখন আমরা নামকরণের মাধ্যমে এটা বসাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু 6 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। দেখো 6 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে হাকেল তথ্য অনুসারে চাক্রিক কাঠামোতে 4n+2 হয়, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। আমরা এটা কিভাবে লিখি বলতো? 4n+2 পাই ইলেকট্রন সংখ্যা, পাই ইলেকট্রন সংখ্যা, এভাবে তো ফর্মুলাটা লিখি। ঠিক আছে, আচ্ছা তাহলে যৌগটিতে যে n বোঝাচ্ছে, n কি বোঝায়? আসলে ভাইয়া এখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায়।
আমরা বলছিলাম এখানে হচ্ছে যে জৈব মানে অ্যারোমেটিক যৌগ প্রমাণ করার জন্য n কে পূর্ণ সংখ্যা হতে হয়। তাহলে n কি হবে বলতো? n হবে যে 0 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা বোঝাবে। এটা কার্বন সংখ্যা বোঝায় না, পাই ইলেকট্রন সংখ্যা বোঝায় না, আবার এই যে বেনজিন চক্রের কথা বোঝায় না। অনেকে তোমরা ভাবো যে এটা আসলে বেনজিন চক্রের সংখ্যা বোঝায়, আসলে না। এটা কি বোঝায় বলতো? এটা একটা পূর্ণ সংখ্যা বোঝায়। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা আছে বিয়ের সাথে পানি বিক্রিয়া করাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কি তৈরি হইতেছে ভাইয়া? দেখো তো, এলডিহাইড তৈরি হইতেছে। ঠিক আছে, এখান থেকে কি তৈরি হইতেছে? এলডিহাইড তৈরি হইতেছে। তুমি একটু ভাইয়া জাস্ট এতটুকু জিনিস একটু মনে রাখো, আমরা যদি অ্যালকাইনের সাথে, ঠিক আছে, পানি বিক্রিয়া করি তাহলে এলডিহাইড অথবা কিটোন তৈরি হবে। ঠিক আছে, কি বলছি? এলডিহাইড অথবা কিটোন তৈরি হবে। কিন্তু এটা আমরা পড়ছি অ্যালকাইনের বিক্রিয়ার ক্ষেত্রে, তাই না? এলডিহাইড কিটোন তৈরি হয়। কিন্তু এটা একটু জাস্ট তোমার বইয়ের মধ্যে লিখে রাখবা, প্রতিসম অ্যালকেন। ঠিক আছে, প্রতিসম অ্যালকাইন প্লাস প্রতিসম অ্যালকাইন প্লাস পানি বিক্রিয়া করে কি তৈরি করবে? এলডিহাইড তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা, আর এটা যদি অপ্রতিসম অ্যালকাইন হয়, অপ্রতিসম অ্যালকাইন হয়, তার সাথে পানি বিক্রিয়া করলে কিটোন তৈরি হবে। কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি এখানে যে এলডিহাইডটা আছে কয় কার্বন বিশিষ্ট ভাইয়া বলো তো? 2 কার্বন বিশিষ্ট এলকিন। ঠিক আছে, 2 কার্বন বিশিষ্ট এলডিহাইড আছে। তাহলে এখানে যে অ্যালকাইনটা হবে সেটা কি হবে বলতো ভাইয়া? 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হবে। সহজ কথা। এখন বলো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে কি? এটা হবে CH ট্রিপল বন্ড CH। ঠিক আছে, ইথানের সাথে বিক্রিয়া করতেছে, তাই না? ইথানের সংকেতটা কি হয় বলতো ভাইয়া? C2H2। ঠিক আছে, C2H2। তাহলে আমাকে বলো এইখানে কার্বনের পার্সেন্টেজ কত আছে? এখানে কি সমান সমান না? হাইড্রোজেন যত সংখ্যক আছে কার্বনও তত সংখ্যক আছে, মানে কি 50-50। তাহলে কার্বনের পার্সেন্টেজ কত আছে বলো তো? এখানে কার্বনের পার্সেন্টেজ আছে 50%। ঠিক আছে, কার্বনের যে সংকরায়ন হয়, ঠিক আছে, সংকরায়নের মধ্যে 50% এটা হচ্ছে যে চরিত্র আছে। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা 8 নম্বর। দেখো বলা আছে নিচের কোনটি প্রশম ইলেকট্রোফাইল? ভাইয়া প্রশম ইলেকট্রোফাইলের অপর নাম কি জানো? এটাকে আমরা বলি লুইস অ্যাসিড। ঠিক আছে, প্রশম ইলেকট্রোফাইলকে আমরা বলি লুইস অ্যাসিড। তাহলে যত ধরনের লুইস অ্যাসিডের উদাহরণ আছে সবগুলা কি হবে বলতো? প্রশম ইলেকট্রোফাইল। আমরা পড়ছি একটা কি বলতো? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। ঠিক আছে, FeCl3 SO3। ঠিক আছে, আর এটা কি? BF3। এগুলো সবগুলা কি বলতো ভাইয়া? প্রশম ইলেকট্রোফাইল। এদের মধ্যে কি থাকে বলতো? অষ্টক অপূর্ণ থাকে, তাই এদেরকে আমরা বলি লুইস অ্যাসিড বা প্রশম ইলেকট্রোফাইল বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে বলা আছে দেখো এটা আছে প্রোপাইল মূলক। ঠিক আছে, প্রোপাইলের সাথে COON দেওয়া আছে, তাই মানে কি এটা একটা প্রোপানোয়িক অ্যাসিডের লবণ, তাই না? আমরা জানি প্রোপানোয়িক অ্যাসিড কিভাবে লিখতাম? C3H7। ঠিক আছে, COOH এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম হচ্ছে যে প্রোপানোয়িক না, এটাকে আমরা বলতাম বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এই বিউটানোয়িক অ্যাসিডের সাথে যদি আমরা একটা হাইড্রোজেনটাকে সরাই দিয়ে যদি সোডিয়াম নিয়ে আসি তাহলে এটা কি? বিউটানোয়িক অ্যাসিডের লবণ। ঠিক আছে, বিউটানোয়িক অ্যাসিডের এটা লবণ হয়ে যাবে, বিউটানোয়িক অ্যাসিডের লবণ হবে। তাহলে বিউটানোয়িক অ্যাসিড লবণের সাথে আমরা কি যুক্ত করতেছি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি আছে? ক্যালসিয়াম অক্সাইড, চুন মিশ্রিত আছে। এটাকে আমরা কি বলি? সোডা লাইম বলি। আমরা পড়ছিলাম ইথানোয়িক অ্যাসিড মানে যে কোনো কি বলতো অ্যাসিডের লবণের সাথে আমরা যদি সোডা লাইম বিক্রিয়া করি তাহলে কি তৈরি হয় বলতো ভাই? এখানে একটা অ্যালকেন তৈরি হয়, এখানে একটা অ্যালকেন তৈরি হয়। এটা একটা নামধারী বিক্রিয়া, এটা কেন বলি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কেন বলতেছি? এখানে যত সংখ্যক কার্বন থাকে ওই অ্যালকেনটা তার থেকে 1 নম্বর কম হবে। দেখো তো ভাই এখানে কার্বন সংখ্যা কয়টা? 3 4। কয়টা আছে? 4টা কার্বন আছে। তাহলে এখানে যে অ্যালকেনটা তৈরি হবে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। তাহলে এটা কি তৈরি করবে? CH3 CH2 CH3 মানে হচ্ছে যে প্রোপেন তৈরি করবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে কি তৈরি হচ্ছে? প্রোপেন তৈরি হচ্ছে। ওকে, এটাকে আমরা কি বলবো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে। 4টা কার্বন ছিল তাহলে 3টা কার্বন হবে, তাহলে এটা কি হবে? প্রোপেন হবে। এখন চলে আসি আমরা নাইট্রাইলের কার্যকরী মূলক। দেখো বলা আছে নাইট্রাইলের কার্যকরী মূলক। ভাইয়া নাইট্রাইলের অপর নাম আমরা জানি সায়ানাইড। নাইট্রাইলের অপর নাম সায়ানাইড। ঠিক আছে, সায়ানাইড মানে কি আমরা জানি? CN। ঠিক আছে, সায়ানাইড।
আচ্ছা দেখো এই জিনিসটা, এটাকে আমরা যদি লিখতে চাই তাহলে এটা কি এরকম লিখি আমরা ফিগারটা, ঠিক আছে? এটাকে তুমি জাস্ট উল্টায় দাও তো ভাইয়া, মানে কি এটা কি বলতো, আমি এভাবে লিখতেছি, ঠিক আছে? তখন কিন্তু তার কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে। তখন এটা কি কি নামকরণ করা হয়, তখন এটাকে আমরা বলি আইসোসায়ানাইড মূলক। এটা কি কি নাম হয় বলতো? এটাকে আমরা বলি, যেহেতু সায়ানাইড ছিল এটাকে আমরা আইসো বানাই দিব, তাহলে এটাকে আমরা আইসোসায়ানাইড মূলক বলি, সায়ানাইড। অথবা একে আমরা কি বলবো, আইসোনাইট্রাইল। এই যে নাইট্রাইল ছিল, এটা আমরা কি বলবো, আইসোনাইট্রাইল মূলক, ঠিক আছে? আইসোনাইট্রাইল। এটা আরো একটা নাম আছে, ঠিক আছে? এটাকে আমরা বলি কার্বিলেমিন, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, কার্বিলেমিন, ঠিক আছে? কার্বিলেমিন। তাহলে আমরা কয়টা নাম পাইছি বলতো ভাই? 3টা নাম পাইছি। এটা একটু আমরা মনে রাখবো, মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সায়ানাইড আর আইসোসায়ানাইড এক জিনিস না। ওকে, এখন চলে আসি আমরা, আচ্ছা এইসব প্রশ্ন আমরা পড়বো না, ঠিক আছে? আমরা চলে আসি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে বলা আছে কোন যৌগটি আলোক সক্রিয়? হ্যাঁ, আলোক সক্রিয় হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য পড়ছি। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, কাইরাল কার্বন থাকবে, অপ্রতিসম কার্বন থাকবে। তাহলে আমরা কি করবো বলতো, সবগুলোর ফিগার আঁকবো, ফিগার আঁকে দেখবো কোনটার মধ্যে কাইরাল কার্বন আছে। তোমরা এটাকে, আমি তোমাকে একটা দেখাই দিচ্ছি। মনে করো 2 মিথাইল প্রোপানল আছে, তুমি কিভাবে আঁকবা? দেখো ওয়ার্ড রুট চিন্তা করবা, ভাইয়া ওয়ার্ড রুট কত? প্রোপানল মানে কি, প্রোপ 3টা কার্বন দিয়ে দিবা, 1 2 3। এখন দেখবো 3টা কার্বনের মধ্যে কি কি ব্রাঞ্চিং আছে। ভাইয়া 2 নম্বর কার্বনে একটা ব্রাঞ্চিং আছে, এটাকে বলে মিথাইল, তাই 2 নম্বর কার্বনে তুমি মিথাইল দিয়ে দাও, মিথাইল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আবার দেখো প্রোপানল 2, মানে 2 নম্বর কার্বনের একটা কি আছে বলতো, প্রোপানল, মানে কি OH আছে, ঠিক আছে? এখানে কি আছে বলতো, OH আছে, ঠিক আছে? এখন আমরা দেখি এটার মধ্যে কি হবে, বাকিগুলোর মধ্যে আমরা হাইড্রোজেন দিয়ে দিব, তাহলে এটা হবে CH3C, এটা কি হবে বলতো, CH2। এখন আমরা দেখবো প্রত্যেকটা হাতে যদি এখন কাইরাল কার্বন আছে কিনা। ভাই 1 নম্বর কার্বনটা কাইরাল কার্বন না, আমরা দেখতে বুঝতে পারতেছি, তার 3টা হাতে কি আছে, হাইড্রোজেন আছে, একই ধরনের যৌগ চলে আসছে, একই ধরনের মৌল চলে আসছে। তাহলে 1 নম্বরটা কি, এটা কি বলতো, এটা হচ্ছে কার্যকরী মানে কাইরাল কার্বন না। 2 নম্বরটা দেখো ভাইয়া, 2 নম্বরের এটাও একটা মিথাইল মূলক, এটাও একটা মিথাইল মূলক, তাহলে কি 2 হাতে কি দুইটা সেম হয়ে গেছে না, তাহলে এটাও কাইরাল কার্বন হবে না। আবার 3 নম্বরে দেখো এখানে কি 2টা হাইড্রোজেন আছে, মানে একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে হাইড্রোজেন, তাহলে এটাও কাইরাল কার্বন না, ঠিক আছে? এখন তুমি সবগুলো ভাবে ফিগার আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? এটার যে অ্যানসার, এটা হচ্ছে বিউটানল 2। একটু দেখি তাইলে কিভাবে হয়, ঠিক আছে? বিউটানল 2 ওয়ার্ড রুট কয়টা ভাইয়া? ওয়ার্ড রুট আছে 4টা, মানে ওয়ার্ড, ঠিক আছে? 4টা কার্বন, 1 2 3 4। এখন দেখবো এখানে কত নম্বর কার্বনে আছে বলতো, 2 নম্বর কার্বনে ওল আছে, মানে কি 2 নম্বর কার্বনে একটা OH দিয়ে দিব, বাকিগুলো হাতে আমরা হাইড্রোজেন দিব। এখানে কয়টা হাত বাকি আছে? 3টা। এখানে আছে 1টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। ভাই দেখো এখানে আমরা কাইরাল কার্বন পেয়ে গেছি। দেখো এই কার্বনটা হচ্ছে যে কাইরাল কার্বন। কেন বলতেছি, একটা হাতে কি আছে বলতো, মিথাইল মূলক, আর একটাতে OH, একটাতে H, আর বাকিগুলোতে কি আছে, একটা ইথাইল মূলক আছে। তাহলে এটা কি একটা কাইরাল কার্বন না? এটা একটা কাইরাল কার্বন। তাহলে এটা কি আলোক সক্রিয় যৌগ, ঠিক আছে? অ্যানসার আমরা কি করবো, প্রত্যেকটা ফিগার রাখবো, প্রত্যেকটা ফিগারে কি এটাকে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনুধাবন দরকার নাই। আমরা একটু 15 নম্বরটা দেখো। 15 নম্বরে বলা আছে অ্যামোনিয়া যুক্ত, ঠিক আছে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা আমরা কোন যৌগ শনাক্ত করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, এটা আমরা শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে চলে যাব, ঠিক আছে? এই যে এই বিক্রিয়াটা, মানে এটাই হাজারিনাক স্যারের প্রশ্নে আছে অনুশীলনীর, ঠিক আছে? অনুশীলনী হাজারিনাক স্যারে এটাকে অ্যানসার দিতে হচ্ছে যে কত নম্বর, 15 নম্বর। হাজারিনাক অ্যানসার দিতে হচ্ছে যে 3, মানে হচ্ছে যে এলডিহাইড। এটা হাজারি স্যার, দুইটাই কিন্তু দুইটার অনুশীলনীতে আছে, ঠিক আছে? আর এখানে 15তে অ্যানসার দিচ্ছে এটা অ্যালকাইন, ঠিক আছে? কবির স্যার দিচ্ছে অ্যালকাইন, কবির স্যার, ঠিক আছে? এটা দিচ্ছে কবির স্যারের অ্যানসার। আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এটা যদি 10% সিলভার নাইট্রেট বলতাম, কি বলতাম, অ্যামোনিয়া যুক্ত 10% সিলভার নাইট্রেট, তখন এটা হয়ে যেত টোলেন বিকারক, ঠিক আছে? আমরা জানি টোলেন বিকারকের মাধ্যমে কি তৈরি করে বলতো, এলডিহাইড তৈরি হয়, ঠিক আছে? এলডিহাইড শনাক্ত করে থাকি, ঠিক আছে? যদি 10% কি বলতাম, একটু যদি 10% সিলভার নাইট্রেট বলে দিত, ঠিক আছে, তখন আমরা কি বলতাম বলতো, এলডিহাইড বলতাম, ঠিক আছে? আচ্ছা,
এখন কথা হচ্ছে যদি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট থাকে, এটা যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে, তখন আমরা চলে যাই অ্যালকাইন 1 শনাক্তকরণের ক্ষেত্রে। ঠিক আছে, প্রপার ওয়ে অ্যান্সার কি হবে বলতো? অ্যালকাইন 1, নট অ্যালকাইন। আমরা অ্যালকাইন কখনো কি করি এটাতে শনাক্ত করতে পারি না, একটা স্পেসিফিক অ্যালকাইন আছে, এটা অ্যালকাইন 1 কি আমরা কি করতে পারি বলতো? শনাক্ত করতে পারি। ঠিক আছে, তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, তোমাকে আমি একটা চার্ট দিয়ে দিই, এটার মধ্যে আসবো আবার। ঠিক আছে, তুমি একটু চার্টটা দেখার চেষ্টা করো, আমরা কিভাবে কার্যকরী মূলকগুলা মানে শনাক্তকরণ বিক্রিয়াগুলা কি কি আছে। আচ্ছা, কিছু চাইলে তোমরা এটা একটা হচ্ছে যে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এখানে দেখো আমি তোমাকে শনাক্তকারী যতগুলো বিক্রিয়া আছে সবগুলো আগে পড়ায় ফেলাই, তাহলে তোমার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা হচ্ছে এলকিন শনাক্ত করব। ঠিক আছে, এলকিন শনাক্তকরণ বিক্রিয়া আছে দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা। মনে রাখবা ভাইয়া, এই যে বেয়ার দ্রবণ আর ব্রোমিন দ্রবণ, এই দুটা এলকিনে যেমন আমরা শনাক্ত করে থাকি, আবার অ্যালকাইনও শনাক্ত করে থাকি। এটা কোথায় বলা আছে? কবির স্যারের বইয়ে বলা আছে। ঠিক আছে, কিন্তু হাজারি স্যাকের মধ্যে শুধুমাত্র বলা আছে এলকিন শনাক্ত করার জন্য আমরা ব্রোমিন দ্রবণ এবং বেয়ার দ্রবণ পরীক্ষাটা করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো অ্যালকাইন 1, ভালো করে মনে রাখো, অ্যালকাইন 1 নট অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন 1 শনাক্ত করে থাকি আমরা সোডিয়াম সহ পরীক্ষা, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট পরীক্ষা, অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড পরীক্ষা। আমি কি তোমাকে বলে দিচ্ছি ভাই কত পার্সেন্ট সিলভার নাইট্রেট আছে? না, যদি 10% সিলভার নাইট্রেট বলতাম তাহলে এটা কি হতো? টলেন বিকারক হতো। আমরা টলেন বিকারক শনাক্ত করে থাকি অ্যালডিহাইড শনাক্তকরণের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু এখানে বলা যায় না 10%, তাহলে আমরা বলবো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট আমরা অ্যালকাইন 1 শনাক্তকরণের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, এই জন্য হাজারি স্যার কি করছে বলতো? এটার অ্যান্সার নেয় নাই, অ্যালকাইন মানে অ্যান্সারটা নেয় নাই। উনি কি অ্যান্সার নিচ্ছে বলতো? উনি অ্যান্সার নিচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, 10% এটাকে উনি মানে মূল ধরে নেয়। ঠিক আছে, উনি বলছে যে এখানে এটা থাকলেই হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য এটাকে হাজারি স্যার নিচ্ছে হচ্ছে যে কি নিচ্ছে? অ্যালডিহাইড নিচ্ছে। এখন তোমরা কোনটা নিবা? অ্যালডিহাইড নিও। ঠিক আছে, কারণ হাজারিনাক স্যারকে সবার আগে প্রায়োরিটি দিবা। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসি আমরা অ্যালকোহল শনাক্তকরণ। আচ্ছা, অ্যালকোহল কার কি? মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, তখন সে বলে নো প্রবলেম। ঠিক আছে, নো প্রবলেম তো মনে রাখবা, সোডিয়াম সহ পরীক্ষা আর একটা PCl5 সহ পরীক্ষা। ঠিক আছে, আচ্ছা, এই অ্যালকোহলের মধ্যে মিথানল আছে, মিথানল আমরা শনাক্ত করে থাকি স্যালিসাইলিক অ্যাসিড সহ পরীক্ষা। ভাই স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত তোমরা অনেকেই পারো, তাই না? স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত তোমরা অনেকেই পারো। আমরা কি করি বলতো? একটা ফেনল দিই, ফেনল আঁকি, ফেনলের এক পাশে আমরা কি করি? একটা অ্যাসিড দিয়ে দিই, তাহলে এটা কি? একটা স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, আবার অ্যালকোহলের মধ্যে যে ইথানল আছে এটা আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে, ইথার দিয়ে থাকে PCl5। ঠিক আছে, এই দেখো অ্যালকোহল ও PCl5, ইথার ও PCl5, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? অ্যালকোহল যখন PCl5 সহ বিক্রিয়া করে তখন এখানে একটা কি তৈরি হয়? HCl তৈরি হয়। ঠিক আছে, যেটা আমাদের ইথারের মধ্যে তৈরি হয় না। ঠিক আছে, ফেনলের বিক্রিয়া মনে রাখার জন্য তুমি কি করবা? ব্রোমিন পানি সহ পরীক্ষা, একটি Cl3 সহ পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা, নেমোনিক চাইলে মনে রাখতে পারো। ঠিক আছে, এটা ফেনল গেল। এরপর চলে আসি আমরা কার্বনিল মূলক। ভাই কার্বনিল মূলক বলতে আমরা কি বুঝি? অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা বলি কার্বনিল মূলক। চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলতেছি অ্যালডিহাইড এবং কিটোনকে আমরা কার্বনিল মূলক বলতেছি, এটা শনাক্তকরণ আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা করে থাকি। ঠিক আছে, আচ্ছা, হ্যালোজেন হচ্ছে যে আমরা সোডিয়াম ধাতু সহ পরীক্ষা, লেসাইন পরীক্ষা। আর অ্যাসিড শনাক্ত করার জন্য আমরা 5% সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, কার্বিলেমিন পরীক্ষা, এটা কিন্তু কোনো কার্যকরী মূলক না, এটা কি একটা কার্বিলেমিন পরীক্ষা, এটা শনাক্ত করে থাকি আমরা প্রাইমারি এমিন। ঠিক আছে, প্রাইমারি এমিন অথবা ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য আমরা কার্বিলেমিন পরীক্ষা করে থাকি। কার্বিলেমিনের ফিগারটা একটু আগে ভাইয়া এঁকে দিয়েছিলাম, তাই না? কি থাকে বলতো? নাইট্রোজেন ডাবল বন্ড C, এটাকে আমরা কি কার্বিলেমিন পরীক্ষা বলছিলাম। ঠিক আছে, গ্লিসারিন শনাক্তকরণের জন্য আমরা অ্যাক্রোলিন টেস্ট করে থাকি। অ্যাক্রোলিনের সংকেতটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা একটু জাস্ট দেখবা। ওকে, আচ্ছা, এরপর চলে আসে আমরা পার্থক্যকারী বিক্রিয়া। ঠিক আছে, আমরা যদি অ্যালকোহল এবং ইথানের মধ্যে পার্থক্য করে থাকি, এটা আমরা PCl5 সহ পরীক্ষা করব। আমরা জানি অ্যালকোহলে PCl5 বিক্রিয়া করলে কি তৈরি হয় বলতো? এটা হচ্ছে যে HCl তৈরি হবে। ঠিক আছে, কিন্তু এটাতে ইথারে HCl তৈরি হয় না। ঠিক আছে, আচ্ছা, অ্যালডিহাইড এবং কিটোন শনাক্ত করার জন্য আমরা টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা করে থাকি। আমরা জানি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইড গুলা কি দিবে বলতো? টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ বিক্রিয়াগুলা দিবে, কিন্তু এই যে কিটোনটা এই বিক্রিয়াগুলা দেয় না।
ঠিক আছে। তাহলে টলেন বিকারক আমি বলে দিয়েছিলাম অ্যামোনিয়া যুক্ত 10% সিলভার নাইট্রেট, ঠিক আছে, এটাকে আমরা টলেন বিকারক বলে থাকি। আচ্ছা, এখন আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করার জন্য লুকাস বিকারক ইউজ করে থাকি। ভাই দেখো অ্যালকোহলের লাস্টে ল আছে, ঠিক আছে, লুকাসেরও প্রথমে কি আছে, ল আছে, তুমি জাস্ট এভাবে মনে রাখতে পারো। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা লুকাস বিকারক ইউজ করে থাকি, ঠিক আছে। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের জন্য লাস্টে ন আছে, আমরা নাইট্রাস অ্যাসিড ইউজ করে থাকি, ঠিক আছে। তো পার্থক্যকারী বিক্রিয়াগুলা তোমরা একটু পড়বা, জানবা, জানতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া, ঠিক আছে। সবগুলো আমি মোটামুটি কভার করে ফেলতে পারবো এইটা যদি তুমি মুখস্থ করে ফেলো, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা করে থাকি আমরা অ্যালডিহাইড। আজহাইড স্যারকে আমরা প্রিফার করব, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা 16 17 প্রশ্নটার মধ্যে আসলে ভুল আছে, বুঝাইতে পারছি কি? আচ্ছা, এখন আমরা 18 নম্বর প্রশ্নের মধ্যে চলে আসি। দেখো বলা আছে গ্লুকোজ অণুতে এটাও কি হাজারিনাক্সারের বইয়ের মধ্যে প্রশ্ন, ঠিক আছে। গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন আছে? তাহলে আমরা গ্লুকোজ অণু আঁকি, চলো। গ্লুকোজে কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে, 1 2 3 4 5 6, ঠিক আছে। CHO অ্যালডিহাইড, আর এটা CH2OH লাস্টে থাকে। এই পাশে থাকবে আমাদের HOH, ঠিক আছে, OH OH এই দেখো ভাই, আমি কিন্তু গ্লুকোজের ফিগার এঁকে ফেলছি। তোমরা যারা কোর্স রসায়ন করছো তাদের জন্য এটা কি ডাল ভাত আঁকাটা, তাই না, গ্লুকোজের ফিগার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখবো কাইরাল কার্বন কয়টা আছে বলতো ভাইয়া? আমরা জানি 2 নম্বর কার্বন কাইরাল কার্বন, 3 নম্বর কাইরাল কার্বন, 4 এবং কি বলতো 5। খালি প্রথম এবং শেষেরটা বাদ, তাহলে কয়টা পাচ্ছি? 1 2 3 4, কয়টা পাচ্ছি? 4টা পাচ্ছি। তাহলে এর সংখ্যা কয়টা? কাইরাল কার্বন সংখ্যা 4টা, ঠিক আছে, কাইরাল কার্বন সংখ্যা 4টা। এখন আমরা দেখি কোন মৌলটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা ভাইয়া, বেনজিন চক্রের সক্রিয়তা মানে কি অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। মনে রাখবা ভাইয়া, অর্থপ্যারা নির্দেশকগুলা বুঝে থাকি এর মধ্যে কোনো পাই বন্ধন থাকবে না। কি বলছি ভাইয়া বলতো? কোনো পাই বন্ধন থাকবে না, ঠিক আছে। আর যে মেটা নির্দেশকগুলো আছে বেনজিন নিষ্ক্রিয়কারী, সেটার মধ্যে কি একটা পাই বন্ধন থাকবেই। দেখো তো এগুলো যদি আমরা ফিগার রাখি, দেখো ক্লোরিনের মধ্যে কোনো পাই বন্ধন নেই, ভালো কথা। সায়ানাইডের মধ্যে কিন্তু পাই বন্ধন আছে, তাহলে এটা কি হবে? এটা হবে না, ঠিক আছে, এটা মেটা নির্দেশক চলে গেছে। এটার মধ্যে কি করবো তো? কোনো পাই বন্ধন নাই, দেখছো, তাহলে এটাও হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো হবে না। আমরা অ্যালডিহাইডের যদি সংকেত জানি তাহলে কি হবে বলতো? অ্যালডিহাইডের মধ্যে একটা পাই বন্ধন আছে, তাহলে এটা হবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এই দুইটার মধ্যে কোনটা নিব? তুমি জাস্ট মনে রাখবা ভাইয়া, আমি কি বলছি, এগুলোর মধ্যে পাই বন্ধন থাকবে না, কিন্তু ক্লোরিন মনে রাখবা, এইটা অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও এটা সক্রিয়তা বৃদ্ধি করে না। কি বলছি বলতো? এটা ব্যতিক্রম, ঠিক আছে, এটা অর্থপ্যারা, ঠিক আছে, ঠিক আছে। অর্থপ্যারা কেন বলি জানো? অর্থপ্যারা বলি 2 নম্বর 4 নম্বর 6 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি থাকবে, সেটাকে আমরা বলি অর্থপ্যারা। ক্লোরিন অর্থপ্যারা, ঠিক আছে, কিন্তু এটা সক্রিয়তা বৃদ্ধি করে না, মানে কি বেনজিনের সাথে সক্রিয়তা বৃদ্ধি করবে না, এটা কি ব্যতিক্রম, মনে রাখবে। তাহলে অ্যান্সার কি হবে বলতো? মিথেন মূলক, ঠিক আছে, মিথাইল মূলকটা হবে বেনজিন মূলকের, এটা অর্থপ্যারা নির্দেশক, তার সাথে আবার সক্রিয়তাকারী মূলক, দুটেই হবে, ঠিক আছে। তাহলে এক্সেপশনটা ভাইয়া অবশ্যই আমরা মনে রাখবো, ঠিক আছে, বুঝাতে পারছি। এখন চলে আসি নিচে কোনটি ইলেকট্রোফাইল? ভাইয়া বলে দিয়েছি লুইস অ্যাসিড, তাই না? লুইস অ্যাসিড কোনটা? লুইস অ্যাসিড হচ্ছে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, একটা লুইস অ্যাসিড। এখন চলে আসি নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ, ঠিক আছে। বিষম চাক্রিক যৌগ কাকে বলি? আমরা জানি বেনজিন চক্রের মধ্যে যদি একটা কি থাকে, অন্য একটা মূলক চলে আসে, কি হতে পারে? নাইট্রোজেন আসতে পারে, অক্সিজেন হতে পারে, ফসফরাস আসতে পারে, ঠিক আছে, সেগুলাকে আমরা বলি বিষম চাক্রিক যৌগ। এখানে উদাহরণ কোনটা বলতো? ফিউরান একটা বিষম চাক্রিক যৌগ, ঠিক আছে। আমি ছোটবেলায় মানে তোমাদের সময় আমরা এফটিপি তে মনে রাখতাম, ঠিক আছে, কি কি বিষম চাক্রিক যৌগ আছে। এফ দিয়ে হচ্ছে যে ফিউরান, টি দিয়ে হচ্ছে যে থায়োল, ঠিক আছে, থায়োল, আর পি দিয়ে হচ্ছে যে পাইরল অথবা পিরিডিন, ঠিক আছে, পাইরল পিরিডিন। ওকে, তাহলে এইভাবে আমরা মনে রাখবো বিষম চাক্রিক যৌগ। এখন আমরা কি করব? 22 নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। দেখো, এটাও তোমাদের মানে হাজারিনিক স্যারের মধ্যে কাছাকাছি একটা প্রশ্ন আছে, মানে আছে যে আমাদের অনুশীলনের মধ্যে।
আচ্ছা, তোমাদের বিষয়টা কি হাজারি নাগ স্যার বলো কবির স্যারের মধ্যে অনেক মিল আছে, ঠিক আছে, অনুশীলনের মধ্যে। একটু আমরা একটু দেখি। দেখো এখানে বলা আছে একটা বেনজিন, ভালো করে দেখো প্রথমে, ঠিক আছে। বেনজিনটাকে আমরা কি করতেছি বলতো, এটাকে আমরা নাইট্রেশন করতেছি। দেখো তো কেন বলতেছি, কারণ নাইট্রিক অ্যাসিড অ্যাড করতেছি। এর সাথে যখন আমরা নাইট্রিক অ্যাসিড অ্যাড করবো বলতে কিন্তু কি হবে, নাইট্রেশন হবে, মানে নাইট্রোমূলক চলে আসবে। তাহলে এক্স যৌগটা কি বলতো ভাইয়া, এক্স একটা বেনজিন, তার পাশে একটা কি হবে বলতো, NO2 দিয়ে দাও, NO2। তাহলে এটা কি NO2 তৈরি হচ্ছে। আবার এই বেনজিনটাকে আমরা কি করতেছি বলতো, অ্যালুমিনিয়াম, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দ্বারা আমরা ফ্রিডোল-ক্রাফট বিক্রিয়া করতেছি। এটা একটা ফ্রিডোল-ক্রাফট বিক্রিয়া। ফ্রিডোল-ক্রাফট বিক্রিয়ার মধ্যে বলতো ভাই কি তৈরি হয়, ফ্রিডোল-ক্রাফট বিক্রিয়ায় টলুইন তৈরি হয়। তাহলে ভাই এটা টলুইন না, এটা একটা টলুইন, ঠিক আছে। আচ্ছা এখন আমরা বলবো এটা কি বেনজিন সক্রিয়কারী না নিষ্ক্রিয়কারী। আমরা দেখতেছি এখানে কি যুক্ত আছে বলতো, CH3, এর মধ্যে কোনো পাই বন্ধন নাই। তাহলে এটা কি বলতো, বেনজিন সক্রিয়কারী মূলক। এটা কি বেনজিন থেকে বেশি সক্রিয়, ঠিক আছে, এটা বেশি সক্রিয়। আবার দেখো বেনজিন থেকে যখন নাইট্রোমূলক হচ্ছে, নাইট্রোকে যদি আমরা ভাঙি, এটার ফিগারটা এরকম চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কি একটা পাই বন্ধন আছে না ভাইয়া, এটার মধ্যে একটা পাই বন্ধন আছে। তাহলে এটা কি মেটা, মানে কি নিষ্ক্রিয়কারী মূলক। এটা কি বেনজিন থেকে কম নিষ্ক্রিয় হবে, বেনজিন থেকে নিষ্ক্রিয় হবে আর কি, নিষ্ক্রিয়। এখন যদি আমরা সিরিয়াল লিখি বলতো ভাইয়া, তাহলে যেটা সক্রিয় সেটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে, তাহলে ওয়াই সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে, ঠিক আছে। তারপর কি হবে, বেনজিন, ঠিক আছে, বেনজিন হচ্ছে এ। এরপরে সবচেয়ে কম যেটা শক্তিশালী কোনটা, নিষ্ক্রিয়, মানে কি এটা কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে এক্স হবে, ঠিক আছে। এভাবে আমরা ফিগার থেকে যদি বের করি তাহলে অ্যান্সার হবে যে গ। ওকে, আচ্ছা বুঝতে পারছি আমরা। আচ্ছা এটা হচ্ছে যে গ। আচ্ছা এই অনুধাবন পড়ার দরকার নাই, ঠিক আছে, এগুলো আসবে না। আমরা চলে আসি 26 নম্বর প্রশ্নের মধ্যে। দেখো টোটোমারিতা প্রদর্শন করে, ঠিক আছে, টোটোমারিতা মনে রাখবা ভাইয়া, সাধারণত টোটোমারিতা প্রদর্শন করে কিটোন, ঠিক আছে। কিটোন কি করে বলতো, সাধারণত টোটোমার সমাণু প্রদর্শন করে। এরকম আরেকটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে। সাধারণত আলোক শক্তি সমাণু বা সিস ট্রান্স কে প্রদর্শন করে, ঠিক আছে, সিস ট্রান্স প্রদর্শন করে অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন। তাহলে এখান থেকে আমরা কি করব বলতো, কিটোন বের করব, টোটোমার সমাণু, ঠিক আছে। এই যে দেখো প্রোপানন, প্রোপানন একটা কি বলতো, কিটোন যৌগ, ঠিক আছে, প্রোপানন একটা কি কিটোন। ওকে, আমরা টোটোমার সমানুতা পড়ছিলাম, এটা একটা গতিশীল অবস্থা, তাই না। এখান থেকে কি হয়, টোটোমার সমাণুর অপর একটা নাম, ঠিক আছে, কিটোইনল সমাণু। এর অপর নাম কি বলতো, কিটোইনল সমাণু। কেন কিটোইনল বলতেছি, কিটোন থেকে ইনল তৈরি হইতেছে। ইনল মানে কি, এলকিনল, মানে এলকিনের সাথে যদি ওইচ থাকে সেটাকে আমরা কি বলবো, এলকিনল, ঠিক আছে। তাহলে ইনল তৈরি হচ্ছে। ওকে, তাইলে আমরা চলে আসি 27 নম্বর প্রশ্নে। দেখো 27 নম্বর প্রশ্নে তুমি খুব ভালো করে দেখো, এটা খুব দেখো, এখান থেকে অ্যালকাইল হ্যালাইড আছে, কি আছে এটা দেখার দরকার নেই, কি প্রোডাক্ট তৈরি হইতেছে ভাই বলতো, প্রোডাক্ট তৈরি হইতেছে। তুমি যদি এটার কার্যকরী মূলক জানো, কার্যকরী মূলকটা আমরা এইভাবে লিখি, এটাকে আমরা ইথার বলি, ইথার, ঠিক আছে। এখানে আর থাকবে, আর থাকবে, তাহলে এটা কি আমরা বলতেছি, ইথার বলতেছি। তুমি মনে রাখবে ভাই, ইথার তৈরি হয় একটাই নামধারী বিক্রিয়া, এটাকে আমরা বলি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, উইলিয়ামসন ইথার বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা কি তৈরি করতেছি, ইথার তৈরি করতেছি না, তাহলে এটা কোন নামধারী বিক্রিয়া বলতো, উইলিয়ামসন বিক্রিয়া। উইলিয়ামসনের মাধ্যমে আমরা ইথার তৈরি করি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা 28 29 দরকার নাই, আমরা এটা কিন্তু তোমার হাজারি নাগ স্যারের বইও আছে, ঠিক আছে। 30 নম্বরটা একটু দেখি আমরা। দেখো এখানে বলা আছে একটা কি অ্যাসিটিলিন, ঠিক আছে, ইথাইন, ঠিক আছে। ইথাইনে তোমার কি করতে বলছে বলতো, জারণ মান বের করতে বলছে। আমরা জারণ মান বের করার ফর্মুলা জানি না, ইথাইন তাহলে এটাকে সিটাকে x ধরে নিব, তাহলে 2x। দেখো হাইড্রোজেন আমরা জারণ মান কত জানি, +1, তাহলে কত হবে, 2x + 2 = কত হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x = -2, তাহলে আমরা পাচ্ছি x -1, তাহলে অ্যানসার কত, -1। কিন্তু তোমার প্রশ্নের মধ্যে এটা ভুল দেওয়া আছে, তোমার অ্যানসারে ভুল দেওয়া আছে, ঠিক আছে। তোমার যে কবির স্যারের বইয়ের অ্যানসারে ভুল দেওয়া, এটা কত দেওয়া, -4 দেওয়া। তো -4 হবে না ভাইয়া, -4 কখনো হবে না, অ্যানসার কত হবে, -1 হবে। ক্লিয়ার? আচ্ছা এখন চলে আসি আমরা 31 নম্বর। দেখো 31 নম্বর বলা আছে, এটা একটা দেখতেই পারতেছি বা একটা কিটোন, তাই না, এর টোটোমার কোনটি। তাহলে এটা যেহেতু প্রশ্নে চলে আসছে, তাহলে আমাদের বিক্রিয়ার কৌশলটা জানতে হবে,
ঠিক আছে, আমরা জানি এটা কিভাবে বিক্রিয়া করে বলতো। CH3 কোন পাশে আছে বলতো ডাবল বন্ড? তুমি এই পাশে দিতে পারো, এই পাশে দিতে পারো, আমরা একটু দেখি। দেখো এটাকে CH3 C ডাবল বন্ড O, এই দেখো এখানে কি আছে CH3 আছে না, এটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি কি করছি CH2 রাখলাম, তারপর একটা H দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা গতিশীল বিক্রিয়া টোটোমার সহাণু। এটা কিভাবে বিক্রিয়াটা করে থাকে দেখো, এখানে যে হাইড্রোজেনের ডাবল বন্ড আছে না, তার মধ্যে একটা সিগমা একটা পাই থাকে। আমি জানি পাই কি দুর্বল, ঠিক আছে, তাহলে পাই বন্ধনটা ভেঙে যাবে। ঠিক আছে, পাই বন্ধনটা ভেঙে একটা হাত তৈরি হবে। ঠিক আছে, আবার জানি কার্বনের একটা হাত তৈরি হইতেছে। এখানে এই হাতটা কি করবে, যে হাইড্রোজেনটা আছে এখানে চলে আসবে, তাহলে এখানে কি তৈরি করবে বলতো CH3C। ঠিক আছে, এখানে যে একটা বন্ড তৈরি হবে, একটা পাই বন্ধন ভেঙে যাবে, তাহলে ও আছে, ওর একটা হাত খালি আছে না, এই খালি হাতে কোনটা চলে আসবে, হাইড্রোজেন চলে আসবে। তাহলে আমি বলবো এই কার্বনে কয়টা হাত খালি হচ্ছে, একটা হাত তো আগেই ছিল, তাহলে একটা হাত খালি হচ্ছে না, এটা একটা হাত খালি। ঠিক আছে, এখানে যখন একটা হাইড্রোজেন চলে আসে, তাহলে এই কার্বনে কি দুইটা হাত খালি হয়ে গেছে না, এই যে দুইটা হাত খালি। ঠিক আছে, CH2 তৈরি হবে। ঠিক আছে, এখন তুমি খুঁজে বের করবে এটা কই আছে। দেখো এই যেটা এক নম্বরটা, ঠিক উল্টায় দাও তাইলেই হবে। ঠিক আছে, 31 অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে তৈরি হয়েছে? ঠিক আছে, এটাকে যদি উল্টায় দিই তাহলে কি হবে, CH2 ডাবল বন্ড COH CH3। ঠিক আছে, জাস্ট উল্টায় দিছি। ওকে, এটা আমরা পারবো, বুঝাতে পারছি কিভাবে কিভাবে বিক্রিয়াটা হয়েছে। ওকে, আচ্ছা দেখো এটাকে কিটোইনল, কিটোইনল বলতেছি কেন, এখানে এলকিনও আছে আবার কি আছে OH আছে, তাই এটাকে আমরা ইনল বলতেছি। ঠিক আছে, ইনল বলতেছি। আচ্ছা, এরপর আমরা চলে আসি 33 নম্বর প্রশ্ন। দেখো বলা আছে কোন মূলকটি বেঞ্জিন চক্রে মেটা নির্দেশন করবে। মেটা মানে কি, নিষ্ক্রিয় করবে। আমি তোমাকে বলছি নিষ্ক্রিয় মানে কি, এখানে কি একটা পাই বন্ধন থাকবে। ঠিক আছে, মেটা হলে পাই বন্ধন থাকবে। খুঁজে বের করবা কোনটার মধ্যে পাই বন্ধন আছে। দেখো এটার মধ্যে কোনো পাই বন্ধন নাই, এটাকে যদি তুমি ফিগারটা আঁকো এটা কিভাবে বলতো, এন এই যে H তার সাথে CH, তাহলে এটা কি সমানু, এটা হচ্ছে যে অর্থপ্যারার সমানু। দেখো এটার মধ্যে পাই বন্ধন আছে। ঠিক আছে, এটার মধ্যে কি থাকে বলতো, পাই বন্ধন থাকে। ঠিক আছে, এই যে পাই বন্ধন পেয়ে গেছি। ঠিক আছে, পাই বন্ধন পেয়ে গেছি, তাহলে এটা কি বলতো, মেটা নির্দেশক। আর বাকি একটার মধ্যে কি থাকে না বলতো, কোনো পাই বন্ধন থাকে না। ঠিক আছে, বাকি একটার মধ্যে থাকে না, তাহলে আমরা পেয়ে গেছি এটা মেটা নির্দেশক। এখন আমরা 34 নম্বর প্রশ্নের মধ্যে চলে আসি। দেখো এখানে বলা আছে একটি যৌগের অ্যারোমেটিকত্ব প্রদর্শনের জন্য n এর মান কত। ঠিক আছে, n এর মান কত মানে কি 4n+2, 4n+2। ঠিক আছে, আমরা 4n+2 কি হচ্ছে, সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা। 4n+2 সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা। এখন দেখো তো ভাইয়া, সঞ্চরণশীল পাই ইলেকট্রন আমরা বের করব। দেখো এটার মধ্যে একটা কি পাই বন্ধন পাচ্ছি না। ঠিক আছে, আমরা জানি পাই বন্ধন যেখানে থাকে সেখানে পাই ইলেকট্রন কয়টা থাকে, দুইটা থাকে। ঠিক আছে, আবার এখানেও একটা কি বলতো পাই বন্ধন পাচ্ছি, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, কয়টা আছে, চারটা ইলেকট্রন। ঠিক আছে, চারটা ইলেকট্রন পাচ্ছি, চারটা ইলেকট্রন পাচ্ছি। আর তার মধ্যে দেখো নাইট্রোজেনের মধ্যে কি দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে না, এই মুক্তজোড়ী ইলেকট্রন গুলো কি হবে, সঞ্চরণশীল মানে কি গতিশীলের মধ্যে চলে যাবে। আমরা জানি কি বেনজিন বলয়ের মধ্যে কি থাকে বলতো, যে তিনটা পাই বন্ধন থাকে, কখনো একই জায়গায় স্থির থাকে না, এটা কি হয় বিভিন্ন জায়গায় চক্রাকারে ঘুরতে থাকে, তাই এটাকে মাঝখানে আমরা গোল দিয়ে থাকি, তাই এটাকে আমরা বলি সঞ্চরণশীল পাই ইলেকট্রন। তাহলে এখন বলো এখানে আগে ছিল চারটা, এখন আছে আরো দুইটা, মুক্ত ইলেকট্রন গুলো যুক্ত হবে, তাহলে কয়টা হচ্ছে, ছয়টা। তাহলে এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা, ছয়টা আছে। ঠিক আছে, এখান থেকে তুমি n এর মানটা বের করো। n এর মান বের করলে তুমি দেখবা n = 1 হয়ে যাচ্ছে, n = 1 হয়ে যাচ্ছে। তাহলে n এর মান কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। বুঝতে দেখে পারছি, এখানে অবশ্যই তুমি কি করবা, এই যে মুক্ত ইলেকট্রন গুলা যোগ করতে হবে। ঠিক আছে, ওকে। দেখো এরপরের বিক্রিয়ায় দেওয়া আছে একটা বেনজিন। ঠিক আছে, বেনজিনের সাথে একটা বিক্রিয়া উৎপন্ন হয়, কি প্রোডাক্ট তৈরি করছে ভাইয়া, এটা একটা অ্যাসাইল মূলক যুক্ত হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, অ্যালকাইল মূলক চিনি, এটাকে আমরা কি বলি, অ্যালকাইল মূলক। ঠিক আছে, এটাকে কি বলি, অ্যাসাইল মূলক বলি। ঠিক আছে, দেখো তো এখানে প্রভাবকটা কি আছে ভাইয়া, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তার মানে কি এটা ফ্রিডল ক্রাফট বিক্রিয়া, তাই না, এটা একটা ফ্রিডল ক্রাফট বিক্রিয়া। এখন ফ্রিডল ক্রাফট বিক্রিয়া কি যুক্ত হয়েছে ভাইয়া, অ্যাসাইল মূলক যুক্ত হচ্ছে, তাহলে এটা কি ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এটা কি হবে বলতো, ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন, এই যে অ্যাসাইলেশন বিক্রিয়া, যেটা এখানে কি হচ্ছে, অ্যাসাইল মূলক যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা ফ্রিডল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। ওকে,
এখন আমরা চলো ফ্রিয়ন 12 সংকেত, তোমাকে ওই দিনই তখনই পড়ায় ফেলাইছি। কি করবো? 90 যোগ করব। 90 যোগ করলে এটা হয় 102 CHF। কার্বন আছে একটা, ঠিক আছে? তাহলে এর মধ্যে হাইড্রোজেন নেই, ক্লোরিন আছে দুইটা, আর বাকিগুলোতে আমরা ক্লোরিন ঢুকাই দিব। তাহলে হবে CCl2F2, CCl2F2, CCl2F2। ওকে, আচ্ছা এখন চলে আসি আমরা 37 নম্বর প্রশ্নের মধ্যে, ঠিক আছে? 37। আচ্ছা দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে এ একটা যৌগ, ঠিক আছে? এটা থেকে বি তৈরি হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? দেখো তো সোডিয়ামটা, ও সরি একটু দাঁড়াও, হ্যাঁ এখানে দেখি, দেখো এটা আছে যে সোডিয়ামটা শুষ্ক ইথারে দ্রবীভূত আছে। আমরা ভাইয়া প্রভাবক দেখি কি বিক্রিয়ার নাম মনে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে শুষ্ক ইথার, আমরা জানি উডস বিক্রিয়ার মধ্যে শুষ্ক ইথার ব্যবহার করা হয়। উডস বিক্রিয়া তো উডসবিটিক বিক্রিয়ার মধ্যে শুষ্ক ইথার এবং সোডিয়াম থাকে, ঠিক আছে? তাহলে আমরা জানি এটা কি একটা উডস বিক্রিয়া, ঠিক আছে? আমরা জানি উডস বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। তাহলে এখানে প্রোডাক্টটা যেটা আছে অ্যালকেন, N-বিউটেন। এখন ভাইয়া তুমি কি জানো আমাদের উডস বিক্রিয়া বলতেছি, উডস বিক্রিয়া কার সাথে তৈরি হয় বলতো? উডস বিক্রিয়ায় তৈরি হয়। উডস বিক্রিয়া একটা কি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, ডিকার্বোজিনেশন বিক্রিয়ার বিপরীত, ঠিক আছে? এখানে আমাদের ডিকার্বোজিনেশন বিক্রিয়াকে একটা কার্বন সংখ্যা হ্রাস পায়, আর উডস বিক্রিয়াকে কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়। এখানে কার্বন সংখ্যাটা 4টা আছে, তাহলে বি যোগে কয়টা থাকবে? অর্ধেক হয়ে যাবে। কয়টা থাকবে? 2টা থাকবে, ঠিক আছে? 2টা থেকে 4টা তৈরি হবে। উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা তাহলে এখানে হচ্ছে যে আমরা অ্যালকেন পাচ্ছি, তাহলে কি কি অ্যালকাইল হ্যালাইড হবে, ঠিক আছে? তাহলে কত অ্যালকাইল হ্যালাইড বলো? এখানে কার্বন সংখ্যা কয়টা ছিল? 4টা ছিল। তাহলে এখানে কত হবে? এটা ইথাইল হ্যালাইড তৈরি হবে। ইথাইল হ্যালাইড মানে কি? CH3 CH2 হ্যালাইড, হ্যালাইডের মধ্যে ক্লোরিন আছে, তাহলে এটা ক্লোরিন হবে। বুঝছো? এই যে এটাকে ইথাইল ক্লোরাইড, তার সাথে যদি আমরা সোডিয়াম বিক্রিয়া করাই, ঠিক আছে? আচ্ছা আর এখানে কি হবে বলতো? শুষ্ক ইথাইল বিক্রিয়া করাই, তাহলে এটা ডাবল হয়ে যায়। ডাবল হয়ে এটা কি তৈরি করবো তো? CH3 CH2 CH2 CH3। দেখো তো ডাবল হয়ে গেছে না? 2টা ছিল, 2টা থেকে কয়টা আছে? 4টা হয়ে গেছে। আর এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলতেছিলাম? উডস বিক্রিয়া বলতেছিলাম। তাহলে কি আমরা বি পেয়ে গেছি না ভাইয়া? বি পেয়ে গেছি। এখন দেখো বি এর আগে কি আছে? এ আছে। এখন আমরা PCl5 বিক্রিয়া করে থাকি। PCl5 বিক্রিয়া করে থাকি কার কার ক্ষেত্রে? তোমাকে একটু আগে আমি ওই শনাক্তকারী বিক্রিয়ার মধ্যেই দেখাই দিয়েছিলাম। PCl5 বিক্রিয়া করে থাকি আমরা অ্যালকোহল অথবা ইথারের ক্ষেত্রে, অ্যালকোহল অথবা ইথারের ক্ষেত্রে। এখন দেখো ভাই এটা অ্যালকোহলের সাথে যখন আমরা কত অ্যালকোহল বলতো? CH3 CH2, ঠিক আছে? কারণ কি বলতো? এখানে বি নম্বরটা ছিল দুইটা কার্বন, তাহলে আমাদের এ নম্বরে কয়টা কার্বন থাকবে? 2টা কার্বন থাকবে, ঠিক আছে? 2টা কার্বন বিশিষ্ট অ্যালকোহলের সাথে যখন আমরা PCl5 বিক্রিয়া করব, ঠিক আছে, তখন কি হবে? অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, CH3 CH2 Cl তৈরি হবে। বুঝতে পারছি? তাহলে এখানে অ্যালকোহল এবং কি হবে? ইথার। অ্যানসারটা হবে অ্যালকোহল এবং অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? 2 কার্বন বিশিষ্ট ইথাইল অ্যালকোহল আর কি হবে তো? ইথাইল হ্যালাইড, ঠিক আছে? এটা হবে অ্যানসার। আচ্ছা এখন চলে আসি আমরা 38 নম্বর প্রশ্নে। 38 নম্বর প্রশ্নে বলা আছে, এটা আমাদের হাজারিনাক স্যারের একদম প্রথম প্রশ্নটাই। আমরা ওই যে কি ফ্রেডরিক উইলার কি করছিল বলতো? অ্যামোনিয়াম সালফেট থেকে কি তৈরি করছিল বলতো? ইউরিয়া তৈরি করছিল। এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে যে ইউরিয়া, ঠিক আছে? এই বিক্রিয়াটা কোন ধরনের? এটা একটা সমানুকরণ বিক্রিয়া। এটা হাজারিনাক স্যারের বই আছে, আমি তোমাকে বলে দিচ্ছিলাম। বিক্রিয়ক দেখো তো কয়টা আছে? একটা আছে। একটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ তৈরি হইতেছে। তার মানে কি এই দুইটার মধ্যে যত সংখ্যক নাইট্রোজেন আছে তত সংখ্যক নাইট্রোজেন আছে। মানে কি এই দুইটার আণবিক সংকেত কি শুধুমাত্র কি গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে এটা একটা একটা সমানু না? তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া এরকম মনে রাখবা, বিক্রিয়ক একটা থাকবে, উৎপাদ একটা থাকবে, ঠিক আছে? এবং এদেরকে হবে আণবিক সংকেত একই হবে, গাঠনিক সংকেতটা জাস্ট ভিন্ন, ঠিক আছে? সমানুকরণ বিক্রিয়া। 39 নম্বরটা দেখি, নিচের কোনটি অর্থপ্যারার নির্দেশক? হ্যাঁ অর্থপ্যারার নির্দেশক তোমাকে আগেই বলছিলাম, যেটার মধ্যে কি থাকবে? কোনো দ্বিবন্ধন বা পাই বন্ধন থাকবে না। দেখো এটার মধ্যে পাই বন্ধন আছে, ঠিক আছে? এটার মধ্যে পাই বন্ধন আছে অ্যাসিড, ঠিক আছে? এটার মধ্যে পাই বন্ধন আছে। আচ্ছা এটার মধ্যে তো পাই বন্ধন আছে, ঠিক আছে? আচ্ছা এটার মধ্যে কোনো পাই বন্ধন নাই। হ্যাঁ একে দেখাচ্ছি, দেখো নাইট্রোজেন এর সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে সি এর কিন্তু এখানে 4টা বন্ধন থাকে না, সি এর থাকে 2টা দুজনই, ঠিক আছে? ও এই যে এইচ এইচ এইচ, তাহলে এটা কি বলতো? এটা একটা অর্থপ্যারা নির্দেশক। কোনো পাই বন্ধন আছে? কোনো পাই বন্ধন নাই।
ওকে, এখন চলে আসি আমরা 41 নম্বর প্রশ্নে। এটাকে নামকরণ করতে বলছে, যৌগটির আইইউপ্যাক নামকরণ। প্রথমে আইইউপ্যাক নামকরণের ক্ষেত্রে আমরা দেখবো এখানে কার্যকরীমূলক কি আছে। আর দেখতেই পারতেছি এখানে কার্যকরীমূলক কি বলতো, একটা এলডিহাইড। ঠিক আছে, এরপর আমরা কি করবো, নাম্বারিং করব। ঠিক আছে, নাম্বারিং কি, কার্যকরীমূলক থেকে শুরু করতে হয়। তাহলে এটা 1, 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা কি 4 নম্বর কার্বন। এখন দেখবো প্রথমে কি ব্রাঞ্চিং কি আছে, প্রথমে ব্রাঞ্চিং দেখবো। দেখো এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনে একটা ব্রাঞ্চিং আছে, তাহলে কি 2 মিথাইল, এর নাম কি দিব, 2 মিথাইল। এরপর কি করি আমরা, ওয়ার্ড রুট নিয়ে আসি। বলতো ওয়ার্ড রুট মানে কি, কয়টা কার্বন আছে, দেখো তো কয়টা কার্বন আছে, 1 2 3 4, 4টা আছে, তাহলে কি নেব, বিউট নিয়ে আসবো, 2 মিথাইল বিউট। ঠিক আছে, এখন আমরা দেখবো কার্যকরীমূলক এক দেবো। কার্যকরীমূলক কয় নম্বর আছে, 1 নম্বর কার্বন আছে। ঠিক আছে, তাহলে কি বিউটানেল 1। এখন তুমি মনে রাখবে, এলডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, কি বলছি, এলডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড সবসময় কি থাকে, প্রান্তেই থাকে, তাই এটাকে নাম্বারিং করা লাগে না। তাই আমরা ডাইরেক্টলি কি লিখবো, 2 মিথাইল বিউটানেল। 2 মিথাইল বিউটানেল, কি বলছি, এলডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড সবসময় কি থাকে, প্রান্তেই থাকে, তাই নাম্বারিং করতে হয় না। এখান থেকে আরো একটা এমসিকিউ তুমি মনে রাখতে পারো, এই যে এলডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, এদের কখনো কি হয়, অবস্থান সমানো হয় না। ঠিক আছে, অবস্থান সমানো হয় না। অবস্থান সমানো কি, কার্বন সংখ্যার মানে অবস্থানের উপর ডিপেন্ড করে, এই দুটো কি হয়, অবস্থান সমানো হয় না। 2 মিথাইল বিউটানেল, তাহলে এ হবে অ্যান্সার। ঠিক আছে, 2 মিথাইল বিউটানেল। আচ্ছা, এরপর আমরা পরবর্তী প্রশ্নতে চলে যেতে পারি। আচ্ছা, এগুলো আমরা দেখবো না, ঠিক আছে, তোমাদের জন্য পড়ালেখা কমাই দিচ্ছি। এখন চলে আসি আমরা, কার্বানায়ন কোনটি। আচ্ছা ভাই, কার্বানায়ন মানে কি, ঋণাত্মক আয়ন। ঠিক আছে, ঋণাত্মক আয়ন থাকবে। তাহলে এখন দেখতে পারতেছি একটাই মাত্র ঋণাত্মক আয়ন আছে, সেটা কি হবে, কার্বানায়ন। ঠিক আছে, বাকি সবগুলো পজিটিভ। আচ্ছা, কার্বানায়ন কিভাবে তৈরি হয় বলতো, বিক্রিয়কের বিষম বিভাজনের মাধ্যমে। মনে করো এটা কি CH3 আছে, CH3 আছে, এটা কি একটা ইথেন আছে, এটার বিষম বিভাজনের মাধ্যমে, বিষম বিভাজনের মাধ্যমে আমরা জানি কি হয়, দুইটা ইলেকট্রন একইভাবে শেয়ার করার কথা ছিল, এটা কি করবে, বিষম বিভাজন ভেঙে যাবে, তার মানে একটা বেশি ইলেকট্রন নিয়ে যাবে, একটা কি কম ইলেকট্রন নিবে, তাহলে একটা কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, আরেকটা কি হবে বলতো, নেগেটিভ হবে। যেটা নেগেটিভ হয় সেটাকে আমরা বলি কি বলতো, ইলেকট্রোফাইল বলি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, ইলেকট্রো না, এটাকে বলি আমরা নিউক্লিওফাইল। ঠিক আছে, মুছি দাঁড়ো। হ্যাঁ, যেটার মধ্যে কি আছে বলতো, পজিটিভ চার্জ থাকবে। ঠিক আছে, সেটাকে আমরা বলি ইলেকট্রোফাইল, কারণ এটা কি ইলেকট্রনের প্রতি কি থাকে, তার আকর্ষণ থাকে। ঠিক আছে, যেটা নেগেটিভ থাকে সেটাকে আমরা বলি নিউক্লিওফাইল। আচ্ছা, নিউক্লিওফাইল, সরি। ঠিক আছে, আচ্ছা, যেটা মনে রাখবা, নিউক্লিওফাইলটা কি থাকে, কার্বন থাকে, সেটাকে আমরা কি বলি, কার্বানায়ন বলি। তাই নিউক্লিওফাইল যখন কার্বন থাকবে, এটা কার্বন আছে না, তখন এটাকে আমরা কি বলি, কার্বানায়ন। ঠিক আছে, আর যখন কি পজিটিভ থাকবে এবং এটা কি হবে, কার্বন থাকবে, তখন এটা আমরা কার্বোনিয়াম বলি, কার্বোনিয়াম। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি কোনটা কার্বানায়ন। ওকে, এরপর চলে আসে 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে এটা একটা যৌগ। ঠিক আছে, আমরা যৌগের মধ্যে কি আছে, HBr যুক্ত করতেছি। আচ্ছা, তখন এ তৈরি হবে। এটা আসলে ভাই মার্কনির নিয়ম। কিভাবে বলছিলাম বলতো, এলকিন আছে। ঠিক আছে, এই এলকিনটা দেখবো প্রতিসম এলকিন না অপ্রতিসম এলকিন, এটা কিভাবে বুঝবো ভাইয়া, মনে রাখবা, যেই কার্বনের সাথে কার্যকরী মূলক যুক্ত থাকে সেটাকে আমরা বলি আলফা কার্বন। ঠিক আছে, আমাকে বলো তাহলে এখানে আলফা কার্বন কোনটা, 1 নম্বর কার্বনেও কি আছে, কার্যকরীমূলক কি এলকিন না, এটা যুক্ত আছে, আবার 2 নম্বর কার্বনে কি এলকিন যুক্ত আছে না, তাহলে এই দুইটা হচ্ছে যে আলফা কার্বন। ঠিক আছে, যেই কার্বনের মধ্যে কার্যকরীমূলক যুক্ত থাকে তাকে আমরা বলি আলফা কার্বন। এই দুইটা আলফা কার্বনের মধ্যে দেখো হাইড্রোজেন সহ কয়টা আছে, এখানে দুইটা, এখানে কয়টা, একটা, এখানে দুইটা, এখানে একটা, তাহলে কি সমান হলো, সমান হয়নি, তাই এটাকে বলে অপ্রতিসম এলকিন। তাহলে অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক যদি এইচ থাকতো, এটাকে আমরা কি বলতাম, প্রতিসম বিকারক, বা বিআর থাকতো, সেটাকে আমরা বলতাম প্রতিসম বিকারক। কিন্তু কি আছে, HBr আছে, এটাকে আমরা বলি অপ্রতিসম বিকারক। যখন বিক্রিয়া হবে তখন আমরা মাইক্রোনিম নিয়মে পড়ছিলাম, তেলা মাথায় তেল দাও। ঠিক আছে, যা যে বড় লোক থাকবে তাকে আমরা কি দেব, অর্থ সহায়তা দিব। ঠিক আছে, দেখো এখানে তাহলে H এবং B দুইটা যুক্ত হবে না, দুইটা জিনিস যুক্ত হবে। এখন এখানে যেই আলফার মধ্যে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই যে এই আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত হবে, এই আলফা কার্বনে Br যুক্ত হবে। তাহলে আমি আঁকি, দেখো CH3, ঠিক আছে, CH, এইখানে Br যুক্ত হচ্ছে। ঠিক আছে, তেলা মাথায় তেল দেওয়া, এটা কি হবে বলতো, CH3।
এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এখন এটাকে নামকরণ করব আমরা। আমরা প্রথমে কি ব্রাঞ্চিং দেখি, এটা তো প্রোপেন দেখতে পাচ্ছি, তাই না? ব্রাঞ্চিং কি আছে? 2 নম্বর কার্বনে আছে, তাহলে কি 2 মিথাইল না 2 ব্রোমো কি হবে? প্রোপেন হবে। 2 ব্রোমো প্রোপেন হবে। आंसर কি হবে? 2 ব্রোমো প্রোপেন। ঠিক আছে, 2 ব্রোমো প্রোপেন। আচ্ছা 51 52 দেখব না আমরা, 53 নম্বরে চলে আসি। ভাই এটা আসলে কি জানো, এগুলো হচ্ছে যে তোমার গুণগত রসায়নের প্রশ্ন। ঠিক আছে, এখানে যে কেন দিলাম আমি জানি না, তারা দিছে যেহেতু একটু দেখে ফেলি। বলা আছে তরল পদার্থের মিশ্রণের উপাদানগুলোর স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াসের কম। মনে রাখবা, যখন স্ফুটনাঙ্কের পার্থক্য 40%, দুইটা দ্রবণ আছে, ঠিক আছে, এ বি, এই দুটো স্ফুটনাঙ্কের পার্থক্য কি আছে? 40% এর কম আছে। যখন 40% এর কম থাকবে তখন আমরা এই দুটাকে পার্থক্য করার জন্য আংশিক পাতন পদ্ধতি ইউজ করে থাকি। ঠিক আছে, কম দিয়ে মনে রাখবা কো আছে, ঠিক আছে, আংশিকেও মনে রাখবা কো আছে। ঠিক আছে, তাহলে কি আংশিক পাতন। ওকে, আচ্ছা এরপর চলে আসি আমরা এই বিক্রিয়াটা। দেখো কি আছে, মিথাইল সায়ানাইড এটার সাথে পানি বিক্রিয়া করতেছে। মিথাইল সায়ানাইডের সাথে পানি বিক্রিয়া করতেছে। তুমি এটা মুখস্থ বিদ্যা, ঠিক আছে। মিথাইল সায়ানাইডকে যদি আমরা পানির সাথে বিশ্লেষণ করি, আমরা জানি কি এখান থেকে অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, অ্যাসিডের তুমি যে অ্যাসিডের মধ্যে তুমি পড়তে পারবা। ঠিক আছে, তাহলে এখানে কি ধরবে? অ্যাসিড তৈরি হবে। এখন বলতে এখানে কয়টা কার্বন আছে ভাই? এখানে আছে 2টা কার্বন। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে? 2 কার্বন বিশিষ্ট। তাহলে এটা তৈরি হবে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। তাহলে এটা কি হবে? ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। ওকে, আচ্ছা আমি তোমাকে এটা পড়ায় ফেলাইছি। প্রাইমারি এমিন শনাক্তকরণ অথবা কি ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য আমরা কার্বিল এমিন পরীক্ষা করে থাকি। যদি আমি যে চার্টটা তোমরা দিচ্ছি ওইটা মুখস্থ করে ফেলো, তাহলে এগুলো পারবো আমরা। ঠিক আছে, প্রাইমারি এমিন অথবা ক্লোরোফর্ম, ঠিক আছে, অথবা ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য আমরা কার্বিল এমিন পরীক্ষা করে থাকি। এখন দেখে আসি আমরা ক্লিমেনসন বিজারণে বিজারক কোনটি? ক্লিমেনসন বিজারণে বিজারক কোনটি? আচ্ছা এটা বোঝার জন্য আমরা একটা চার্ট, একটা নোটে যাই। ঠিক আছে, নোটের মধ্যে তুমি দেখো ভাই কি করছে, এখানে তোমাদের একটা সিরিয়াল লিখে দিচ্ছি, মানে জারণ এবং বিজারণের একটা সিরিয়াল দিয়ে দিচ্ছি। দেখো এটা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা অ্যালকেনকে যখন জারিত করি তখন অ্যালকোহল তৈরি হয়। ভাই এটা একটা অ্যালকোহলের সংকেত। ঠিক আছে, অ্যালকোহলকে জারিত করলে আবার কি হয়? অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হবে। ঠিক আছে, এই অ্যালডিহাইড কিটোনকে জারিত করলে আমরা কি পাবো? অ্যাসিড অথবা অ্যাসিডের জাতক, অ্যাসিড অথবা অ্যাসিডের জাতক আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, এই সিরিয়ালটা আমরা জানি। এখন যদি মনে করো আমি তোমাকে বললাম ডিরেক্ট অ্যালডিহাইড অথবা কিটোন, কি বলছি ভাইয়া? ডিরেক্ট অ্যালডিহাইড অথবা কিটোন থেকে আমরা কি করতেছি বলতো? অ্যালকেন তৈরি করতে যাচ্ছি। ঠিক আছে, অ্যালকোহল না, ডাইরেক্ট কি করতেছি? অ্যালকেন তৈরি করতেছি। তখন একটা আমরা বিজারক পদার্থ ইউজ করে থাকি, এটাকে আমরা বলি ক্লিমেনসন বিজারক। ঠিক আছে, ক্লিমেনসন বিজারকের সংকেতটা খুবই ইম্পর্টেন্ট। জিঙ্ক অ্যামালগাম, তার সাথে আমরা কি HCl বিক্রিয়া করি, তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইড অথবা কিটোন থেকে কি তৈরি করতে পারবো? অ্যালকেন তৈরি করতে পারবো। আরো একটা জিনিস আছে, যদি আমরা মনে করো অ্যাসিডের জাতক আছে, অ্যাসিডের জাতক থেকে আমরা কি করব? অ্যালডিহাইড। ঠিক আছে, ভাই কিন্তু ভালো করে লিখে দিছি, অ্যালডিহাইডের মধ্যে ফিগার দিছি। অ্যাসিডের জাতক থেকে যখন আমরা অ্যালডিহাইড তৈরি করব তখন আমরা রোজেনমুন্ড বিজারক ইউজ করে থাকি। রোজেনমুন্ড বিজারক মানে কি? এখানে আমরা ঋণাত্মক প্রভাবক ইউজ করে থাকি। ঠিক আছে, প্যারাডিয়াম এবং বেরিয়াম সালফেট ঋণাত্মক প্রভাবক রোজেনমুন্ড বিজারকে ইউজ করে থাকি। তাহলে এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। তাহলে ক্লিমেনসন বিজারণের মধ্যে হয়ে গেছে না পড়া? এখন আমরা বইয়ের মধ্যে চলে যাই। দেখো তাহলে ক্লিমেনসন বিজারকে বিজারক কোনটি থাকে বলতো? আমরা একটু আগে দেখছি। ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম এবং HCl। আচ্ছা ভাই এগুলো মুখস্থ বিদ্যা। ঠিক আছে, রেকটিফাইড স্পিরিটে কি থাকে? 57। ঠিক আছে, রেকটিফাইড স্পিরিট অ্যান্সার কি দেওয়া আছে? এগুলো তোমাদের মুখস্থ বিদ্যা, তোমরা পড়বা। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা পড়বো না, আমরা চলে যাই 61। আচ্ছা, কোনটি মিথাইল কার্বিনল? আচ্ছা এই দেখো ভাইয়া, কার্বিনল আর কার্বনিল এক জিনিস না। কার্বনিল মূলক মানে কি? অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, আর কার্বিনল শব্দটা ইউজ করে থাকি আমরা উদ্ভূত নামকরণের ক্ষেত্রে। আমরা যখন হাজারিন আখতার বইয়ের নামকরণের মধ্যে পড়ছিলাম তখন একটা উদ্ভূত নামকরণ আছে। উদ্ভূত নামকরণ আমরা অ্যালকেন এবং অ্যালকোহল, কি বলছি? অ্যালকেন ও অ্যালকোহল নামকরণের ক্ষেত্রে আমরা এর কার্বিনল শব্দটা ইউজ, মানে কার্বিনলটা আমরা করে থাকি অ্যালকোহল নামকরণের ক্ষেত্রে। ঠিক আছে, উদ্ভূত নামকরণে একটা জিনিস তোমাকে দেখাই দিই। ঠিক আছে, এটা কি? অ্যালকেন। অ্যালকেনে উদ্ভূত নামকরণের ক্ষেত্রে আমরা করে থাকি একটা অংশ আমরা ইউনিট ধরে নিই। তাহলে এটাকে যদি আমরা একটা ইউনিট ধরে নিই, এটাকে আমরা মিথেন বানাই দিব। ঠিক আছে, তাহলে এই যে মিথেনের সাথে কি যুক্ত আছে? মিথাইল মূলক, তাহলে মিথাইল মিথেন বলবো। ঠিক আছে, CH3 CH2
CH3 আগেই বলছিলাম একটা জায়গাকে আমরা কি করব ইউনিট ধরে নিব তাহলে এটা কি মিথেন আছে তাহলে আমরা বলবো ডাইমিথাইল কি হবে মিথেন ঠিক আছে ডাইমিথাইল মিথেন হবে দুইটা মিথাইল মূলক আছে মিথেন মূলকের সাথে ঠিক আছে একটাকে আমরা ইউনিট ধরে নিছি ঠিক তেমনি যখন আমরা অ্যালকোহলের নামকরণ করব ঠিক আছে CH2OH কি বলছি CH2OH এটাকে আমরা ইউনিট ধরবো এটাকে আমরা কার্বিনল মূলক বলবো ঠিক আছে CH2OH এটাকে আমরা কার্বনিল মূলক বলবো ঠিক আছে তাহলে কার্বিনল এই কার্বিনলের সাথে কি আছে মিথাইল মূলক যুক্ত আছে তাহলে এটাকে আমরা কি বলবো মিথাইল কার্বিনল যদি এটা থাকতো CH3 CH2 CH2OH এটাকে আমরা একটা কার্বিনল বলবো তাহলে এটাকে বলবো ইথাইল কার্বিনল ঠিক আছে এটাকে কি বলবো মিথাইল কার্বিনল খুঁজে বের করবো আমরা কোথায় আছে এই যে এটা আছে কি বলতো মিথাইল কার্বিনল ঠিক আছে মিথাইল কার্বিনল আচ্ছা এরপর আছে কি আমাদের ডেটলের প্রধান উপাদান ডেটলের প্রধান ক্লোরোজাইলিনল না ক্লোরোজাইলিনলের সংকেত কি ক্লোরোজাইলিনলের সংকেত হচ্ছে যে ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল ঠিক আছে একটা ফেনল লাগবা এই যেটা ফেনলের যে 4 নম্বর কার্বন আছে এখানে ক্লোরিন দিবা আর 3 এবং 5 ঠিক আছে 3 এবং 5 মিথাইল মূলক দিয়ে দিবা ঠিক আছে এটাকে আমরা বলি ক্লোরোজাইলিনল খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এরপর চলে আসি আমরা ডিনামাইট তৈরিতে কোনটি ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন যে ব্যবহার এটা আমরা ABCD তে পড়ছিলাম তাই না ABCD উইথ ডি দিয়ে আমরা ডিনামাইট তৈরি করে থাকি অ্যান্ডাইনা পেক্টোরিস ব্লাস্টিন জিলাটিন আর সি এর জন্য কি যেন ছিল ভুলে গেছি ভাইয়া ঠিক আছে আচ্ছা এখন চলে আসি আমরা 68 নম্বর কোন যৌগ অ্যালডোল ঘনীভবন ঠিক আছে অ্যালডোল ঘনীভবন প্রদর্শন করে থাকে তার একটা শর্ত আমরা পড়ছিলাম এখানে কি থাকবে বলতো আলফা হাইড্রোজেন থাকতে হবে আলফা হাইড্রোজেন থাকবে ঠিক আছে এখন আমরা এমন যৌগ বের করবো যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে তাহলে সেটা হবে অ্যালডোল ঘনীভবন দিবে আলফা হাইড্রোজেন কিভাবে বের করবো দেখো তো ভাইয়া দেখো এই যে একটা যৌগ ঠিক আছে এই যৌগটার মধ্যে CHO হচ্ছে যে তার কার্যকরী মূলক এই কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা বলি আলফা কার্বন দেখো তো ভাই তাহলে আমরা কি বলবো এই কার্যকরী মূলক এই কার্বনের সাথে যুক্ত আছে তাহলে এটা হচ্ছে যে আলফা কার্বন দেখো তো এই আলফা কার্বনের মধ্যে যেই হাইড্রোজেনটা যুক্ত হবে সেটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেন ঠিক আছে দেখো তো ভাই এটার মধ্যে কি হাইড্রোজেন যুক্ত আছে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই তাহলে এটা কি হবে আলফা হাইড্রোজেন নাই তাহলে এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না এটার মধ্যে দেখো ভাই এই জিনিসটা হচ্ছে যে ভাই কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত আছে কোনো কার্বন আছে যদি আলফা কার্বনই নাই তাহলে আলফা হাইড্রোজেন হবে আলফা হাইড্রোজেন হবে না আচ্ছা দেখো এটা কার্যকরী মূলক এটা হচ্ছে তার আলফা কার্বন এই আলফা কার্বনের মধ্যে দেখতে পাচ্ছি আলফা হাইড্রোজেন আছে তাহলে এটা কি হবে অ্যালডোল ঘনীভবন দিবে এটা অ্যালডোল ঘনীভবন দিবে না কেমনে বলতো আমরা যদি একটা বেনজিন আঁকি আমরা জানি বেনজিনের প্রত্যেকটা হাতের মধ্যে কি থাকে বলতো হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন প্রত্যেকটার মধ্যে হাইড্রোজেন আছে ঠিক আছে কিন্তু যখন এই হাইড্রোজেনটা আমরা প্রতিস্থাপন করি ঠিক আছে হাইড্রোজেনটা সরাই নিয়ে কি দিয়ে আসলাম বলতো CHO দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে এই কার্বনে বলো তাহলে এটা তার কার্যকরী মূলক এটা তার কি আলফা কার্বন এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে কোনো হাইড্রোজেন নাই এটা সরাই তো আমরা অ্যালডিহাইডটা নিয়ে আসছি তাহলে এটা কি হবে বলতো এটা আলফা কার্বন না আলফা হাইড্রোজেন নাই এটার মধ্যে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নাই আচ্ছা এইটা আমরা 74 এর মধ্যে চলে আসি দেখো কি দেওয়া আছে বলা আছে প্রোটিনে ঠিক আছে প্রোটিনে CONH মূলকে CN বন্ধন কি আচ্ছা ভাই প্রোটিন মানে কি আমরা জানি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে কি তৈরি করে প্রোটিন তৈরি করে এই প্রোটিনের মধ্যে কোন বন্ধন থাকে ভাইয়া পেপটাইড বন্ধন থাকে ঠিক আছে পেপটাইড বন্ধন থাকে তাহলে প্রোটিনের যে পেপটাইড বন্ধন থাকে সেটার মধ্যে CONH2 থাকে এটা ফিগারটা যদি তুমি দেখতে চাও তাহলে ভাইয়া আঁকি আমরা জানি এই দেখো এটা কি বলতো একটা অ্যামাইনো অ্যাসিডের এক পাশে কি থাকে অ্যাসিড থাকে আর একটার মধ্যে NH2 থাকে মনে করো এটার মধ্যে আমি অ্যাসিড দিলাম আচ্ছা অ্যামাইডের এক পাশে কি থাকতেছে বলতো COOH অ্যাসিড আছে আরেক পাশে এমিন আছে এমিনটাকে ভাই একটু সুন্দর করে লিখছে আর কি NH ঠিক আছে এই পাশে কি আছে এটা বিষয় নেই এখানে C R অথবা H যা কিছু থাকুক এটা একটা অ্যামাইনো অ্যাসিড ঠিক আছে আর একটা অ্যামাইনো অ্যাসিড কি মনে করো ভাইয়া
ঠিক আছে, এখানে কার্বন, এখানে কি দিলাম আমরা, অ্যাসিড দিলাম, ঠিক আছে, অ্যাসিড দিলাম। আর এখানে আর আছে, এইচ আছে, এখানে মনে করো NH2 আছে। তাহলে কি দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, দুইটা অ্যামাইনো অ্যাসিডের ভাইয়া দেখো এটার মধ্যে এই যে OH এবং H দুইটা মিলে একটা পানি তৈরি করে, যদি পানি তৈরি করে ফেলে তাহলে এটার মধ্যে কি রকম বন্ধনের ফিগারটা হবে বলতো, এই যে O, তারপর কি আছে, এটা N চলে আসবে, NH, এরকম একটা বন্ড তৈরি হবে না, পানিটা চলে গেলে এরকম একটা বন্ড। এই বন্ডটা কি বলা হয়, পেপটাইড বন্ড অথবা অ্যামাইড বন্ড। ঠিক আছে, এটা কি বলতো, পেপটাইড বন্ড। দেখো CONH, CONH এঁকে ফেলছি, ঠিক আছে, এটাই পেপটাইড বন্ড। এরপর চলে আসি আমরা, দেখো এখানে বলা আছে RCONH2। ভাইয়া এতটুকু জিনিস দেখে বলবো এটার কার্যকরী মূলকটা কি, বা এটা হচ্ছে যে অ্যামাইডের কার্যকরী মূলক, তাই না? CONH2 হচ্ছে অ্যামাইড বোঝাচ্ছে। অ্যামাইড থেকে ভাইয়া দেখো কি তৈরি হতে পারে, এখানে ব্রোমিন আছে, ঠিক আছে, তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। তুমি একটু মনে রাখবে ভাইয়া, আমরা যখন অ্যামাইড থেকে এমিন তৈরি করি, অ্যামাইড থেকে এমিন তৈরি করি, এটাকে বলে আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। নামধারী বিক্রিয়াগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ইথার তৈরি হয় কি বলতো ভাইয়া, উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। আর এমিন তৈরি হবে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমরা কি দেখবো, অ্যামাইড থেকে কি তৈরি হবে, অ্যামিন তৈরি হবে, ঠিক আছে, এবং এটার মধ্যে একটা ব্রোমিন থাকবে, এটা দেখে আমরা বুঝতে পারি। তাহলে অ্যামাইড থেকে কি হবে, অ্যামিন তৈরি হবে। এখন তুমি বলো ভাইয়া এখানে কি আছে, অ্যালকোহল তো হবেই না, ঠিক আছে, 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অ্যামিন হইতে পারে। এটার ফিগারটা তুমি আঁকো, দেখো আর, ঠিক আছে, CONH2 কি হয় এখানে, এখানে এই যে CO আছে এটা ভেনিশ হয়ে যাবে, এটা ভেনিশ হয়ে যায় জাস্ট, তাহলে আর কি হয়, NH2 তৈরি হবে, এখান থেকে কি হবে, আর NH2 তৈরি হবে। তার মানে কি দেখো তো, এখানে কার্বন সংখ্যা আর এর মনে করো CH3 আছে, CH3 CONH2, এখান থেকে তাহলে কি ফিগার তৈরি হচ্ছে, CH3NH2 তৈরি হচ্ছে। দেখো তো এখানে কার্বন কয়টা ছিল, দুইটা ছিল, দুইটা থেকে কয়টা হচ্ছে, একটা হচ্ছে না, তাই এটাকে বলে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে আমাকে বলো এখান থেকে কয় ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে। 1 ডিগ্রি 2 ডিগ্রি কিভাবে বুঝবো, মনে রাখবা N, ঠিক আছে, তার একটা হাতে শুধুমাত্র R যুক্ত হচ্ছে, আরেকটা জায়গার মধ্যে বলবো হাইড্রোজেন, তাহলে এটাকে আমরা কি বলবো, 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। নাইট্রোজেনের দুইটা হাতে যদি R যুক্ত হচ্ছে, আরেক পাশে মনে করো H আছে, সেটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। ঠিক তেমনি 3 ডিগ্রি অ্যামিনের হবে, তিনটা হাতে কি হবে, R যুক্ত হবে, এটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যামিন। দেখতেই পারতেছি ভাইয়া এটা কি, একটার পাশে মাত্র R যুক্ত হচ্ছে, তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। কত হবে, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তুমি এটা এভাবে মনে রাখবা, যখন অ্যামাইড আছে, অ্যামাইড থেকে কি তৈরি হবে, অ্যামিন তৈরি হবে, আর কি দেখার দরকার নেই, ঠিক আছে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এরপরের প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। দেখো এখানে কি আছে, এখানে একটা প্রোপানেল আছে, প্রোপানেল থেকে তুমি জেড তৈরি করবা, জিঙ্ক অ্যামালগাম আছে, HCl আছে। এখন ভাইয়া বলো তো ভাইয়া, আমি তোমাকে দেখাই দিছি জিঙ্ক অ্যামালগাম যখন থাকবে বিজারণ বিক্রিয়া কেমনে বুঝছি, এই যে H+, ঠিক আছে, আমরা জানি জাইমন হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়, ঠিক আছে, বিজারিত হচ্ছে। তাহলে জিঙ্ক অ্যামালগাম যখন চলে আসে তখন কি এটা ক্লিমেনসন বিক্রিয়া ছিল না? এই যে দেখো আমি তোমাকে দেখে দিচ্ছি, দেখো জিঙ্ক অ্যামালগাম HCl, ঠিক আছে, তাহলে এটা কি বলতো, ক্লিমেনসন বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, বুঝতে পারছো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে এখন আমরা বইয়ের মধ্যে চলে যাই, তাহলে এটা দেখতে পাচ্ছি এটা কি, ক্লিমেনসন। এখন আমাকে বলো ক্লিমেনসন আমরা পড়ছিলাম অ্যালডিহাইড থেকে কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়, অ্যালডিহাইড থেকে কি তৈরি হয়, অ্যালডিহাইড অথবা কিটোন থেকে কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হবে, অ্যালকেন। তাহলে এখন বলো এখানে কয়টা কার্বন আছে, 1 2 3, তিনটা কার্বন, তিনটা কার্বন থেকে কয়টা কার্বন তৈরি হবে, তিনটা কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। তাহলে কি প্রোপেন তৈরি হবে, এই যে প্রোপেন তৈরি হবে, 3 কার্বন বিশিষ্ট প্রোপেন তৈরি হবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন চলে আসি আমরা ডিএনএ কি, ডিএনএ একটা বৃহৎ পলিমার, ঠিক আছে, এগুলো এমসিকিউ। ফরমালিন কি, ফরমালিন হচ্ছে 40% মিথানেল, ঠিক আছে, বা ফর্মালডিহাইড আর কি, ঠিক আছে, 40% ফর্মালডিহাইড, ওকে। আচ্ছা, আসি গেল, এরপর চলে আসি আমরা 83 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো জৈব যৌগেরা চ্যাপ্টারটা অনেক বড়, এই জন্য মনে করো যে এত কিছু কি পড়বো, মানে এটা তোমরা অনেক স্কিপ করার দুঃসাহস হলো। আসলে
এডমিশন টাইমে কখনোই কোনো কিছু তুমি বাদ দিতে পারবা না, ঠিক আছে? এখান থেকে যদি 3টা প্রশ্ন আসে বা 2টা প্রশ্ন আসে, এটাই তোমার রেজাল্ট ঘুরায় দিবে, ঠিক আছে? এখন তুমি কিভাবে পড়তে পারো? প্রথমে হচ্ছে যে বইটা তো একটু ভালো করে পড়বাই, পড়ার পরে কি করবা, এই যে অনুশীলনী যেগুলো আছে না, এগুলা নিজে সলভ করতে পারলে পারবা, না পারলে কি আমাদের ক্লাসগুলো একটু দেখো, দেখলে কি হবে, আমরা যখন পড়াই তখন আনুষঙ্গিক যত ধরনের প্রশ্ন আছে এগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করি, যেন একটা পড়ার মাধ্যমে অনেকগুলো পড়া কভার করা যায়, ঠিক আছে? তো চেষ্টা করবা কি করতে বলতো, বইটা প্রথমে শেষ করবা, বইটা শেষ করার পরে অনুশীলনী এমসিকিউ শেষ করবা। তুমি বিশ্বাস করো এই দুইটা কাজ করলে তোমার কেমিস্ট্রির মধ্যে 20+ পাওয়া, মানে 25টা প্রশ্ন থাকে তো 20+ পাওয়া ইনশাল্লাহ, মানে এত কঠিন না, পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, মনোযোগ সহকারে পড়তে হবে। এরপর আমরা দেখি 83 নম্বর প্রশ্নে। আচ্ছা, হ্যাঁ দেখো এখানে কি আছে ভাইয়া, এখানে একটা বেনজিন দেওয়া আছে, তার সাথে এমিন ব্যাগ, তাহলে এটা কি এনিলিন, এনিলিনের সাথে সোডিয়াম কি আছে বলতো, সোডিয়াম নাইট্রাইল যুক্ত আছে, এখান থেকে এম তৈরি হবে। এটা কিভাবে মনে রাখবা, মনে রাখবা এখানে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন যখন 2টা তৈরি হয় তখন আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড বলি, ঠিক আছে? এখান থেকে তৈরি হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এই যে একটা বেনজিন, বেনজিনের সাথে কি হবে ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম শব্দ হচ্ছে 2টা নাইট্রোজেন, ঠিক আছে? 2টা নাইট্রোজেন, ঠিক আছে? ডায়াজোনিয়াম কি হবে ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, 2টা নাইট্রোজেন তার সাথে একটা ক্লোরিন। আচ্ছা, এরপর চলে আসি আমরা, বলা আছে কেনিজারো বিক্রিয়ার মূল শর্ত হলো কার্বনিল। আচ্ছা মনে রাখবা এলডোল ঘনীভবন এবং কেনিজারো একটা বিপরীত, ঠিক আছে? এলডোল ঘনীভবনের জন্য কি লাগে, একটা আলফা হাইড্রোজেন লাগে, কেনিজারোর মধ্যে আলফা হাইড্রোজেন, যেটার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে না সেটার মধ্যে কেনিজারো বিক্রিয়া দিবে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি কি কেনিজারো বিক্রিয়ার মধ্যে কি হবে, আলফা হাইড্রোজেন অনুপস্থিত থাকবে, ঠিক আছে? সে প্রেক্ষিতে কেনিজারো বিক্রিয়া দেয়। এখন আমরা বের করবো কোনটা কেনিজারো বিক্রিয়া দিবে, মানে কি আলফা হাইড্রোজেন থাকবে না। এখন দেখো তো ভাইয়া প্রথম বিক্রিয়াটার মধ্যে দেখো তো কি দেওয়া আছে, এটা একটা কার্যকরী মূলক, এর মধ্যে কি কোনো আলফা কার্বন নাই, তাহলে আলফা হাইড্রোজেনও নাই, তাহলে এটা কেনিজারো বিক্রিয়া দিবে। এইটা একটা কি তার কার্যকরী মূলক, এটার মধ্যে যে কার্বনটা আছে সেটাকে আমরা কি বলতেছি আলফা কার্বন, এই আলফা কার্বনের যে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, তাহলে এটা কি অ্যালডোল ঘনীভবন দিবে, এটা কেনিজারো দিবে না। বাকি সবগুলো একই রকমই সেম, ঠিক আছে? বাকি সবগুলা সেম, ওকে? আচ্ছা, আচ্ছা এরপর চলে আসি আমরা 89, ঠিক আছে? 89 দেখো এখানে কি বলা আছে, এটা একটা যৌগ দেওয়া আছে, একটা যৌগ যার মধ্যে আমরা একটু দেখি এটার মধ্যে কি আছে। এটার মধ্যে কার্যকরী মূলক হিসেবে অ্যালডিহাইড আছে, তার সাথে আবার কি আছে অ্যালকোহলও আছে, ঠিক আছে? এই যৌগটি কোন ধরনের সমানতা দেখায়? আচ্ছা আচ্ছা, কোন ধরনের সমানতা দেখায়, আমরা একটু ফিগারটাকে সুন্দর করে একটু আঁকানোর চেষ্টা করি। CH3, তারপর কি আছে বলতো CH, এক পাশে OH আছে, আর কি আছে বলতো CH2, আর কি আছে বলতো CHO আঁকলাম। এখন আমরা দেখবো এখানে কি কি অপশন দেওয়া আছে। একটা আছে জ্যামিতিক সমানতা, হ্যাঁ জ্যামিতিক সমানতার জন্য কি দরকার, এলকিন দরকার, তোমাকে আগেই বলে দিয়েছিলাম একটু আগে, তাই না? সাধারণত জ্যামিতিক সমানতা এলকিন দরকার, তাহলে এটা হবে না। এরপর অপশনে কি আছে বলতো ভাইয়া, আলোক সমানতা। আলোক সমানতা মানে কি, তার মধ্যে একটা কাইরাল কার্বন থাকতে হবে। এখন খুঁজে বের করবো এটার মধ্যে কাইরাল কার্বন আছে কিনা। ভাই 1 নম্বর কাইরাল কার্বন না, কিন্তু এটা কিন্তু একটা কাইরাল কার্বন, 4 হাতে 4 ধরনের যৌগ আছে, তাহলে এটা একটা কাইরাল কার্বন, এটা না এটা না, তাহলে এটা কি হবে বলতো অবশ্যই আলোক সক্রিয় সমানতা দিবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা কি বলতো আলোক সক্রিয় সমানতা। গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা 5টা পড়ছিলাম আমরা, তাই না? কি কি পড়ছিলাম, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, চেইন সমানতা, মেটামারিজম, টোটোমারিজম, এতগুলোর মধ্যে কোনোটা আসে। দেখো যদি একটা নিয়ে আসি মেটামারিজম, দেখো এটা মেটামারিজম দিবে না, মেটামারিজম কে কে দেবো তো, কি কি দেয়, ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, এই 3টা মাত্র মেটামারিজম দেয়, এটার মধ্যে কি এই 3টার মধ্যে কোনোটাই নাই, তাহলে এটা গাঠনিক সমানতা দিবে না। অবস্থান সমানতা, অবস্থান সমানতা মানে কি ওএইচটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেটাকে আমরা বলি অবস্থান সমানতা, ঠিক আছে? এখন এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে ওএইচটা কয় নাম্বার আছে, 2 নম্বর আছে, তাহলে এটা অবস্থান সমান হবে না, এটা হবে আলোক সমানতা। বুঝতে পারছি? আচ্ছা এখন চলে আসি আমরা, দেখো দুইটি এনানসিওমার, ঠিক আছে, সমবর্তিত আলোর তলকে আবর্তন করতেছে। এখন ভাইয়া বলতো ভাইয়া এনানসিওমারের মধ্যে কি থাকে বলতো, আমরা একটা ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড এনানসিওমার পড়ছিলাম, তার মধ্যে কি থাকে বলতো, এদের মধ্যে আবর্তন মান একই থাকে, কত 2.24,
কিন্তু তার দিকগুলা ভিন্ন হয়। একটা ঘড়ি কাঁটার দিকে ঘটে প্লাস, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে মাইনাস। তাহলে কি দিক ভিন্ন থাকে, মান একই থাকে। এখন খুঁজে বের করব, একই মাত্রায় বিপরীত দিকে থাকে, একই মাত্রায় বিপরীত দিকে থাকে। মাত্রা বলতে কি, মান একই, ঠিক আছে, মান একই মানে কি 2.24, কিন্তু বিপরীত দিকে, একটা যদি ঘড়ি কাঁটার দিকে একটা বিপরীত দিকে ঘটে, এগুলো হবে না। ঠিক আছে, এখানে ওয়ার্ডের মার্ক পেজ আছে, এগুলো একটু ভালো করে দেখবা। মাত্রা মানে মান। আচ্ছা, এখন চলে আসি আমরা, দেখো এই যে এগুলা হচ্ছে যে আসলে তোমার গুণগত রসায়নের প্রশ্ন দিয়ে দিচ্ছি, কি করবে একটু পড়ে ফেলো। গ্লিসারিনের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, দেখার দরকার নাই। অবিশুদ্ধ গ্লিসারিনকে আমরা কি করব, বিশোধন করব। তাতে আমরা কি করি, আংশিক পাতন করতে যাচ্ছি। করতে গেলে তার স্ফুটনাঙ্কের পৌঁছানোর অনেক আগে কি হয়ে যাচ্ছে, এটা বিয়োজিত হয়ে যাচ্ছে। তুমি জাস্ট মনে রাখবা, একটা স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগেই এটা কি হচ্ছে, বিয়োজিত মানে কি ভেঙে যাচ্ছে, ভেঙে কি হয়, তরল হয়ে যাচ্ছে বা লিকুইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি হয়ে যাচ্ছে বলতো, এটা বিয়োজিত হয়ে যাচ্ছে মানে কি বাষ্প আকারে উড়ে যাচ্ছে স্ফুটনাঙ্কে যাওয়ার আগে। তখন এর মাধ্যমে আমরা কোন পাতন করে থাকি বলতো, এর মধ্যে আমরা নিম্নচাপ পাতন করে থাকি। জাস্ট এটা মনে রাখবে, এমসিকিউ। ঠিক আছে, এটা কি মুখস্থ বিদ্যা। আচ্ছা, এরপরে চলে আসি আমরা, দেখো এ এর দ্রাব্যতা ভিন্ন, বি এর দ্রাব্যতা ভিন্ন, সি এর দ্রাব্যতা ভিন্ন, তিনটা ভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট। ঠিক আছে, বলো এটা কি পদার্থ আছে, কঠিন পদার্থ। ঠিক আছে, তিনটা ভিন্ন যৌগ বিশিষ্ট যখন আমরা কি করব, আচ্ছা যেটা ভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট কঠিন পদার্থকে আমরা কি করতে যাচ্ছি, আলাদা করতে যাচ্ছি, তখন তার মধ্যে আমরা আংশিক পাতন করে থাকি। ঠিক আছে, আংশিক পাতন করে থাকবো। ওকে, আচ্ছা আংশিক পাতন না, আংশিক কেলাসন। হ্যাঁ গুড, ঠিক আছে, আংশিক কেলাসন করে থাকবো, তাহলে কঠিন পদার্থ। এখন একই প্রশ্ন দেখো, ভিন্ন ভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট যৌগ, কিন্তু এইগুলো কি আছে বলতো, তরল পদার্থ আছে, ঠিক আছে। কঠিনের জায়গায় আমি কি বলছি ভাইয়া, তরল পদার্থ আছে। তখন এটা আমরা নিষ্কাশন করি দ্রাবক নিষ্কাশনের মাধ্যমে, তখন আমরা করে থাকি দ্রাবক নিষ্কাশন। ঠিক আছে, দুইটা প্রশ্ন কি তাহলে আমরা বুঝতে পারছি, ভিন্ন ভিন্ন দ্রাব্যতা কিন্তু কঠিন পদার্থ, তখন আমরা কি করে থাকি আংশিক কেলাসন। ভিন্ন ভিন্ন দ্রাব্যতা তরল পদার্থ, দ্রাবক নিষ্কাশন। ওকে, আচ্ছা 94 দেখি আমরা, দেখো অধিশোষণ মাত্রা এবং সচল দশা। ভাইয়া মনে রাখবা, যেখানে সচল দশা বা নিশ্চল দশা থাকে সেটা আমরা কি করে থাকি, ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথক করে থাকি। সচল বা নিশ্চল থাকলে সেটার মধ্যে আমরা ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথক করে থাকি। আচ্ছা, এগুলো দেখবো না আমরা, এটা একটু চলে আসি আমরা 98 98 নম্বর। ঠিক আছে, আচ্ছা 99 নম্বরটা দেখো, 90 নম্বর 98 দেখার দরকার নেই। ঠিক আছে, এগুলো ফিগার, এরকম ফিগার আসবে না। আমরা 99টা দেখি, এটা আসলে ভাইয়া কার্বিল এমিন বলছে। ঠিক আছে, এটা কি বলছে, কার্বিল এমিন বলছে। কার্বিল এমিন গঠন করে কোন যৌগ, ঠিক আছে, কার্বিল এমিন গঠন করে এনিলিন। ঠিক আছে, মনে রাখবা এনিলিন। আমি তোমাকে বলছিলাম কার্বিল এমিন মানে পদার্থটা দুইটা জিনিস শনাক্ত করা থাকে, একটা হচ্ছে যে প্রাইমারি এমিন, আরেকটা কি বলতো, প্রাইমারি এমিন, একটা ক্লোরোফর্ম। আর তৈরি করে থাকে এনিলিন, গঠন করে কোন যৌগ, এনিলিন। একটু মনে রাখবো আমরা। ঠিক আছে, এখন বলা আছে নিচের কোনটি 1 ডিগ্রি এমিন নয়। ঠিক আছে, 1 ডিগ্রি এমিন না বের করতে হবে। ভাই আমরা দেখতেই পারতেছি এটা কি বলতো ভাইয়া, এটা একটা 1 ডিগ্রি এমিন, তাই না? আচ্ছা NH2 এর পাশে কি একটা আর আছে, তাহলে এটা কি 1 ডিগ্রি এমিন। এটাও দেখো একটা ভাইয়া 1 ডিগ্রি এমিন। ঠিক আছে, এইটা দেখো তো ভাইয়া, এটা কি, আচ্ছা এটা পরে আসছে, দেখো এইটাও কি বলতো ভাইয়া 1 ডিগ্রি এমিন। NH2 আছে, তার পাশে এক পাশে আর আছে, তাহলে এটা কি 1 ডিগ্রি এমিন। কিন্তু এটা 1 ডিগ্রি এমিন না, এটার মধ্যে কি আছে, দুইটা হাত, একটা এইচ তো, দুইটা হাতে কি আছে, সি আছে, তাহলে এটা কি 2 ডিগ্রি এমিন। ওকে, এরপরটা যাই আমরা। আচ্ছা দেখো বলা আছে নিম্নের কোনটি এলিফেটিক যৌগ না। আচ্ছা ভাই, এলিফেটিক যৌগ নাম কোনগুলো বলতো, যেগুলো অ্যারোমেটিক যৌগ সেগুলোকে আমরা বলি এলিফেটিক যৌগ, তাই না? আচ্ছা ভাই দেখো, আমরা অ্যারোমেটিক যৌগের মধ্যে একটা পড়ছিলাম, এগুলোকে একান্ত দ্বিবন্ধন থাকে এবং এগুলো কি অনুরণন বা পুনরণ তৈরি করে। পাই বন্ধনগুলো কি থাকে না, স্থির থাকে না, গতিশীল থাকে। ঠিক আছে, তাহলে এখানে অনুরণন তৈরি হবে। দেখো এখানে দেখাই দিচ্ছে এটা অনুরণন হচ্ছে, তাহলে এলিফেটিক যৌগ না কোনটা, এটা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ। আর বাকি সবগুলোর মধ্যে কোনটার মধ্যে অনুরণন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এগুলো কি অ্যারোমেটিক যৌগ না, এগুলো এলিফেটিক যৌগ। আচ্ছা,
এখন চলে আসি নিম্নের কোন যৌগটি অম্লধর্মী। ভাইয়া মনে রাখবা অ্যালকাইন 1 অম্লধর্মী, মৃদু অম্লধর্মী। কি বলছি ভাইয়া? অ্যালকাইন 1। এরকম প্রশ্ন থাকলে সবসময় কি নিয়ে আসবা? অ্যালকাইন 1। এটাই চিন্তা করো যে যৌগ থেকে একটা আসতে পারে। তাহলে অ্যালকাইন 1 খুঁজে বের করে দেখো, একমাত্র এটাই হচ্ছে অ্যালকাইন 1। দেখো তো এটা কি, অ্যালকিনটা কয় নম্বর কার্বন আছে? 1 নম্বর কার্বন আছে। তাহলে এটা কি অ্যালকাইন 1। অ্যালকাইন 1 কেন অম্লধর্মী? এটা প্রান্তে যে এইচটা থাকে এটা সহজে কি করতে পারে? ট্রিপল বন্ড থাকে, তো ট্রিপল বন্ড থাকার কারণে সহজেই হাইড্রোজেন প্লাস আয়নটা জলীয় দ্রবণে এটা ছেড়ে দিতে পারতেছে। ঠিক আছে, তাই এটা কি বলতো? এটা হচ্ছে যে অম্লধর্মী হয়ে থাকে। ওকে, আচ্ছা আমি তোমাকে একটু আগে পড়ছিলাম ইথিন এবং ইথাইন এই দুইটা বিক্রিয়া করে থাকে ব্রোমিন এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার দ্রবণ পরীক্ষা করে থাকে, তাই না? ইথিন এবং ইথাইন উভয় বিক্রিয়া করবে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তোমাকে বলে দিছিলাম, তাই না? এই যে কবির স্যার কিন্তু বলছে এই দুইটার মধ্যে হয়ে থাকে। আচ্ছা এখন দেখো এখানে যেটা আছে সিলভার নাইট্রেট, এটা কে করে থাকে? অ্যালকাইন 1 করে থাকে, কিন্তু অ্যালকিন কিন্তু করে না। কিউ প্লাস ক্লোরাইড এটাও কি অ্যালকিন 1 করে থাকে। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা বলা আছে নিম্নের কোনটি ইথার নয়। আচ্ছা ভাই ইথারের কার্যকরী মূলক কি আমরা জানি? এটা হচ্ছে যে ইথারের কার্যকরী মূলক। এখন দেখো তো ভাইয়া এইটা কি ইথারের না, এটা হচ্ছে যে কিটোনের কার্যকরী মূলক, তাহলে প্রথমটাই হবে অ্যান্সার। ঠিক আছে, পরের গুলো দেখো বাকি সবগুলোর মধ্যে কি আছে? ইথারের ও আছে। ঠিক আছে, তাহলে এটা ইথার। ওটা ইথার না, 1 নম্বরটা এটা, কারণ এটা কি আছে? এটা কিটোন দেওয়া আছে। আচ্ছা দেখো 120 নম্বর প্রশ্ন, নিম্নের কোন যৌগটি অ্যামোনিয়া কাল, কোন যৌগটি অ্যামোনিয়া কাল না তো, আচ্ছা এটা মনে রাখো অ্যামোনিয়া যুক্ত আর কি, ঠিক আছে কাল ভুল লিখছে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সাদা অধক্ষেপ দেয়। আচ্ছা ভাইয়া বলতো, আমি তোমাকে বলে দিচ্ছিলাম অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট কে দিবে বলতো? অ্যালকাইন 1। শনাক্তকারী বিক্রিয়া যদি 4টা পড়ে থাকো, মুখস্থ করে থাকো, তাহলে এখন তোমার কাছে এটা সহজ। অ্যালকাইন 1 দেখো এখানে অ্যালকাইন 1 কোনটা আছে? এই যে 2 নম্বরটা। অ্যালকাইন 1 কি দিবে? 2 নম্বর বিক্রিয়াটা দিবে। আচ্ছা এখন চলে আসি আমরা কোনটি হাইড্রোকার্বন নয়। আচ্ছা হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? হাইড্রোকার্বন মানে কি বিষম চাকরিক যৌগ। বেনজিনের বলয়ের মধ্যে কি থাকবে? একটা অন্য একটা যৌগ চলে আসবে, সেটাকে আমরা বলি কি বলি আমরা এটাকে? হেটারোসাইক্লিক যৌগ বলতে থাকি। ঠিক আছে, বিষম চাকরিক যৌগ। তাহলে কোনটা? এটা হবে অ্যান্সার। দেখো বাকি সবগুলোর মধ্যে কার্বন আছে, শুধু ওই চক্রের মধ্যে কার্বনের ছাড়া কি আছে বলতো? একটা ও আছে। ছোট সহজ প্রশ্ন, আমরা একটু আগাই। হ্যাঁ দেখো বলা আছে 123 নম্বরটা একটু দেখি। আচ্ছা বলা আছে হ্যালোফর্ম যৌগ কোনটা? বা হ্যালোফর্ম যৌগ কি আমরা চিনি? হ্যালোফর্ম যৌগ হচ্ছে এরকম, মনে করো কার্বন Cl3H, এটাকে বলি আমরা হ্যালোফর্ম। মানে কি কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন থাকার কথা ছিল মিথেনের, তাই না? কিন্তু আমরা কি করছি? 4টা হাইড্রোজেনের মধ্যে কি করছি? 3টা জায়গায় আমরা ক্লোরিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা কি বলি বলতো? হ্যালোফর্ম বলি। তাইলে আমাকে নামকরণ করে বলো, এটাকে আমরা বলবো ট্রাই হ্যালো মিথেন। মিথেন ছিল, মিথেনের মধ্যে কি 3টা জায়গায় আমরা কি করছি? ক্লোরিন অ্যাড করে দিছি, তাহলে আমরা বলবো ট্রাই হ্যালো মিথেন। ঠিক আছে, ট্রাই হ্যালো মিথেন। আচ্ছা এখন চলে আসি নিচের কোনটি উডস-ফিটিক বিক্রিয়া। ভাইয়া উডস বিক্রিয়া উডস-ফিটিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য আমরা জানি, তাই না? উডস-ফিটিক বিক্রিয়া মনে করো উডস, উডস আর একটা কি উডস-ফিটিক, উডস ফিটিক। আচ্ছা মনে রাখবা ভাইয়া উডস বিক্রিয়াতে তৈরি হয় উচ্চতর অ্যালকেন। তৈরি হয় কোনটা? উৎপাদ হয় উচ্চতর অ্যালকেন। আর উডস ফিটিক বিক্রিয়ায় তৈরি হয় টলুইন। টলুইন ঠিক আছে। আচ্ছা আর উডস বিক্রিয়ার মধ্যে আমার কি থেকে এখানে আমরা উচ্চতর অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করি। আর উডস ফিটিক বিক্রিয়ার মধ্যে আমরা কি করি? বেনজিন থেকে টলুইন তৈরি করে থাকি। ঠিক আছে, আচ্ছা বেনজিন হ্যালাইড থেকে, ঠিক আছে, বেনজিন হ্যালাইড থেকে টলুইন তৈরি করে থাকি। উডস বিক্রিয়া উডস ফিটিক বিক্রিয়া দুইটার মধ্যে আমরা প্রভাবক সোডিয়াম ইউজ করে থাকি। যেহেতু সোডিয়াম ইউজ করতেছি বিক্রিয়ক, ঠিক আছে, তাহলে এর সোডিয়ামটি অনেক সক্রিয় থাকে, তাই আমরা প্রভাবক হিসেবে শুষ্ক ইথার ইউজ করে থাকি। উডস বিক্রিয়া উডস ফিটিক বিক্রিয়া দুইটার মধ্যে আমরা শুষ্ক ইথার ইউজ করে থাকি। তাহলে এখন আমরা দেখি এটা কি উডস ফিটিক বিক্রিয়া টলুইন তৈরি হবে। একমাত্র দেখো এই জায়গাটার মধ্যে টলুইনের বিষয়টা আছে। টলুইন বলতে আমি তোমাকে সংক্ষিপ্ত বুঝাই দিচ্ছি। টলুইন আসলে কি হয়? অ্যালকাইল বেনজিন তৈরি করবে। ঠিক আছে, দেখো তো এটাকে অ্যালকাইল বেনজিন তৈরি হচ্ছে না? অ্যালকাইল বেনজিন তৈরি হচ্ছে, ঠিক আছে, বেনজিন হ্যালাইড থেকে। তাহলে এটাই একমাত্র কি বলতো? উডস ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, বেনজিন যেখানে থাকবে সেটা হবে উডস ফিটিক বিক্রিয়া। আচ্ছা
গেল। এরপর আসে আমরা নিম্নের কোনটি টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি মানে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে বুঝবো? আমরা যেই কার্বনের সাথে OH থাকবে, দেখো তো ভাইয়া, OH হচ্ছে তার কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা যেই কার্বনে থাকবে সেটাকে আমরা বলি আলফা কার্বন। দেখো এই আলফা কার্বনে কয়টা কার্বন যুক্ত আছে? এই আলফা কার্বনে একটা মাত্র কার্বন যুক্ত আছে, এটাকে এভাবে বলি আমরা, ঠিক আছে, CH2। এটা তো আলফা কার্বন, এই আলফা কার্বনে কয়টা কার্বন যুক্ত আছে বলতো? একটা কার্বন যুক্ত আছে, তাই এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। এই দেখো এইটা তার কার্যকরী মূলক, এটাকে আমরা বলতেছি আলফা কার্বন। এই আলফা কার্বনে কয়টা কার্বন যুক্ত আছে? দেখো তিনটা হাতে 3টা কার্বন যুক্ত আছে, তাহলে এইটা হচ্ছে যে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এইটা দেখো তো, এটা হচ্ছে তার কার্যকরী মূলক, ঠিক আছে, তাহলে এটা আলফা কার্বন, এটার মধ্যে 2টা কার্বন আছে, তাহলে এটা কত হবে? 2 ডিগ্রি অ্যালকোহল আছে, ঠিক আছে। আর এটা কত ডিগ্রি অ্যালকোহল বলতো? এই যে এটা বলো, এটা হচ্ছে যে একটা আছে একটা মাত্র কার্বন যুক্ত আছে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার টারশিয়ারি। এরপর চলে আসি, নিম্নের কোন যৌগ জারিত হলে সম সংখ্যক, ঠিক আছে, সম সংখ্যক কার্বন যুক্ত কিটোন উৎপন্ন হবে? আচ্ছা, তুমি মনে রাখো ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এগুলো নাম্বারটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বুঝছো, মানে ছবি তোলার সময় এতক্ষণ বড় পড়েছিলাম 124 101, তুমি একটু মিলাই নিবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বলা আছে নিম্নের কোন যৌগ জারিত হলে সমসংখ্যক কার্বনযুক্ত কিটোন উৎপন্ন হবে? তুমি আমাকে বলছো জারণ সংখ্যা, এখন আমি একটু চার্টটার মধ্যে চলে যাই। কিটোন তৈরি করবে, এখন বলো তো ভাইয়া কাকে জারিত করলে কিটোন তৈরি হবে? আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে, দেখো তো ভাইয়া বারবার বলে দিচ্ছি, অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে, ঠিক আছে। অ্যালকোহলকে জারিত করবো, কত ডিগ্রি অ্যালকোহল মানে আমরা জারিত করব এটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। বুঝতে পারতেছি এটা অ্যালকোহল জারিত হবে, ঠিক আছে। 1 ডিগ্রি যদি আমরা কি করি, দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের ফিগারটা একটু আমি আঁকি, ঠিক আছে। CH3 COH H আর কি হচ্ছে বলতো? CH3। দেখো তো ভাইয়া এটা 2 ডিগ্রি অ্যালকোহল না? আচ্ছা, এখন ভাইয়া জারণ বলতে আমরা কি বুঝি? জারিত মানে জারিত করতে হবে। জারণ মানে অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন বাদ দিয়ে দেওয়া। জারণ কি বলছি? অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, এখানে অক্সিজেন আমরা যুক্ত করব না, কিন্তু তাহলে কি করব বলতো? যেহেতু জারিত করতেছি তাহলে আমরা হাইড্রোজেন গুলা বাদ দিয়ে দিব। যেইটার মধ্যে কার্যকরী মূলক আছে সেখানে যতগুলা কার্বন থাকবে, যতগুলো হাইড্রোজেন থাকবে সবগুলো বাদ দিয়ে দিব। তাহলে এইখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে, এই দুইটাই আমরা কি করে দেবো? বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দিই তাহলে কি তৈরি হবে বলতো? CH3, এই যে C, তাহলে এখানে কি ওটা হয় ডাবল বন্ড হয়ে যাবে, এভাবে একটা CH3 তৈরি হবে। বুঝতে কি পারছি? আমি বলছি জারিত করতেছি, জারিত মানে কি হাইড্রোজেন যা আছে সব বাদ দিয়ে দিব। এখানে যে হাইড্রোজেন গুলো আছে বাদ দিয়ে দিলে দুইটা ডাবল বন্ড ও তৈরি হবে। এটা একটা কিটোন না, এটাকে আমরা বলি প্রোপানন, ঠিক আছে। তাহলে দেখো এটা কয়টা কার্বন ছিল? 3টা কার্বন ছিল, প্রোপাননে 3টা কার্বন তৈরি হয়েছে, তাহলে এটা কত হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। বাকিগুলো ব্যাখ্যা তুমি একইভাবে দিতে পারবা, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হবে, CH3 CH2 CH2OH, ঠিক আছে। এখন এখানে যে H টা আছে, H টা চলে যাবে, তাহলে এটা হবে CH, দুইটা হাইড্রোজেন চলে যাবে আর একটা O তৈরি হবে, তাহলে এটা কি তৈরি করতেছে? অ্যালডিহাইড তৈরি করতেছে। তাহলে একটু মাস্ট মনে রাখবে এটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, ওকে। আচ্ছা, দুইটা হাইড্রোজেন বাদ যাবো। অ্যালডল ঘনীভবন কি বলছে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার মূল শর্ত হচ্ছে কার্বনের মূলকে আলফা হাইড্রোজেন উপস্থিত থাকতে হবে, ঠিক আছে। এখন তাহলে আমরা দেখবো কোনটার মধ্যে অ্যালডল ঘনীভবন হবে। দেখো এটার মধ্যে কার্যকরী মূলক, এটা আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটা হবে না অ্যালডল ঘনীভবন। আচ্ছা, এটার মধ্যে কি আছে বলতো? কার্যকরী মূলক আলফা কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে, তাহলে এটা কি অ্যালডল ঘনীভবন দিবে। বাকিগুলা একটার মধ্যে দেখো, এটা আলফা কার্বন হলো, তার মধ্যে কি হাইড্রোজেন নাই। এটা আলফা কার্বন, কিন্তু এটা এই আলফা কার্বনের কোনো হাইড্রোজেন নাই, ঠিক আছে। তাহলে এটা কি দিবে? অ্যালডল ঘনীভবন দিবে। নিম্নের কোনটি কিটোন নয়? আচ্ছা, এখন তাহলে আমরা দেখবো কিটোন কোনটা। দেখো এখানে দেখো C ডাবল বন্ড O দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা দেখো কিটোনের সংকেত দেওয়া আছে, তাহলে এটা কিটোন, ঠিক আছে। এটাও কি কিটোন, ঠিক আছে, এটাও একটা কিটোন। কিন্তু দেখো তো ভাই এটা কি? CH3 COO CH3, এটা কি ভাই? এটা হচ্ছে এস্টারের সংকেত, এটা কি একটা এস্টার, তাহলে এটা কিটোন না। CO হচ্ছে এস্টারের সংকেত, এটা কিটোন না। এরপর আমরা দেখি দেওয়া আছে CH3CONH2 মানে কি ভাই বলতো? এটা কি অ্যামাইড না ভাই?
আমি তোমাকে বলছিলাম অ্যামাইড থেকে এমিন তৈরি হবে। অ্যামাইড থেকে কি তৈরি হয়? এই যে দেখো এমিন তৈরি হয়েছে। অ্যামাইড থেকে এমিন তৈরি হয়, এটা কি বিক্রিয়ার মাধ্যমে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে। এটা কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে এমিন তৈরি হয়। আচ্ছা দেখো ইউরিয়ার গঠনে কি আছে, যেটা ইউরিয়ার সংকেত আমরা জানি, এটি একটি কি? আচ্ছা আমি তোমাকে একটু আগে দেখাইছিলাম, আমরা যদি এতটুকু জিনিস চিন্তা নিয়ে আসি, ঠিক আছে, কি CONH2, ভাই বলতো CONH2 কিসের সংকেত? অ্যামাইডের সংকেত। CONH2 কিসের সংকেত? অ্যামাইডের সংকেত। দেখো অ্যামাইডের সংকেত, তাহলে এটা একটা কি বলতো? এটা একটা অ্যামাইড। ঠিক আছে, নিম্নের যৌগটি কোন যৌগটি আলোক সক্রিয়? তার মানে কি এখানে একটা কাইরাল কার্বন থাকবে, আমি খুঁজে বের করবো কোনটার মধ্যে কাইরাল কার্বন আছে। দেখো প্রথম যৌগটা আমরা চিন্তা করি, দেখো এটার মধ্যে এটা কাইরাল কার্বন না, কিন্তু এটা একটা কাইরাল কার্বন, তুমি দেখতে পারতেছো? এটা কি এই পাশে CH3 আছে, একটাতে H আছে, আরেকটা পাশে কি আছে? NH2 আছে, একটা COH, তাহলে এটা একটা কাইরাল কার্বন। এটি হচ্ছে আলোক সক্রিয়, বাকি একটাও কি আলোক সক্রিয় না। এবং এটাও তুমি দেখো তো, এটাও আলোক সক্রিয় হবে না। CH3 ফিগার রাখতে হবে, বুঝতে পারছো? দেখতেছি এই হাতের মধ্যে একই হয়ে গেছে, তাহলে এটা কি আলোক সক্রিয় না। 107 এর অ্যান্সার হবে 1। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা ফুলারিন মানে কি। মনে রাখবা ভাইয়া, তোমরা অনেকেই ভুল করো। ফুলারিন হচ্ছে কার্বনের একটা ত্রিমাত্রিক রূপভেদ। ফুলারিন মানে কার্বনের একটা বিশেষ রূপভেদ, ঠিক আছে। এই রূপভেদটা কি হবে? 3 ডাইমেনশন আমরা এঁকে থাকি, তাহলে এটা কার্বনের ত্রিমাত্রিক রূপভেদ। এখন বাকিগুলা কেন না একটু ব্যাখ্যা করি। দেখো ফুলারিন একটি পলিমারীয় যৌগ না। ফুলারিন একটা গোল একটা যৌগ থাকে, কিন্তু এটা পলিমার না। এটার মধ্যে কয়টা থাকে? নির্দিষ্ট সংখ্যক কার্বন থাকে। হয় কার্বন 60 থাকতে পারে, কার্বন কি থাকতে পারে? 50 থাকতে পারে, 32 থাকতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট সংখ্যক কার্বন থাকে, এটা পলিমার না, নির্দিষ্ট সংখ্যক কার্বন থাকে। আচ্ছা C60 যৌগ। আচ্ছা ফুলারিন বলতে কিন্তু আমরা সবগুলোকে বুঝি, C60, C50, C32 সবগুলাই কি হবে বলতো? ফুলারিন। শুধুমাত্র C60 কিন্তু ফুলারিন, এটার একটা আলাদা নাম আছে, এটাকে আমরা বাকিবল বলি। বুক মিনস অফ ফুলারিন অথবা কি বলবো? বাকিবল বলি। তাহলে শুধুমাত্র এটা না দিয়ে যদি সবগুলো দিতে তাহলে আমরা বলতাম এটা একটা ফুলারিন। ঠিক আছে, C60 কার্বনের রূপভেদ, C60 না, বাকি সবগুলো যেগুলো আছে ওগুলো কি হবে বলতো? ফুলারিন হবে। বুঝাতে পারছি? আচ্ছা দুইটি এন্টিপোডের ক্ষেত্রে সমবর্তিত আলোর তল আমরা জানি কি বলতো? তার কোণের মানটা একই থাকবে কিন্তু দিক ভিন্ন হবে। ঠিক আছে, কোণের মান একই, দিক ভিন্ন। দেখো আবর্তন কোণ একই কিন্তু কি তার দিক ভিন্ন। ঠিক আছে, আমরা পড়ছি, কি পড়ছিলাম বলতো? তাদের ডিইলেকট্রিক অ্যাসিড, অ্যালইলেকট্রিক অ্যাসিড দুইটারই কোণের মান 2.24 ডিগ্রি, কিন্তু তার দিক ভিন্ন, একটা +1 একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা প্রোপানন 1 এবং প্রোপানন 2 পরস্পরের কোন ধরনের সমান এটা। আচ্ছা দেখো আমি একে দেখাচ্ছি, CH3 CH2 CH2OH। ঠিক আছে, এটা 1 নম্বর কার্বন আছে। প্রোপানন 2 CH3 CHOH CH3। ঠিক আছে, দেখো এইটা 1 নম্বর কার্বনে আছে, কিন্তু প্রোপানন 2টা আছে 2 নম্বর কার্বনে। তাহলে কি কার্বনের মানে কার্যকরী মূলকটা কি হচ্ছে? কার্বনের সংখ্যার চেঞ্জ জায়গায় বসে পড়ছে, তাই এটাকে আমরা অবস্থান সমানু বলি। অবস্থান সমানু কি বলছি? যদি কার্যকরী মূলকটা কখনো 1 নম্বর কার্বনে, কখনো 2 নম্বর কার্বনে, কখনো 3 নম্বর কার্বনে থাকে, সেটাকে আমরা বলি অবস্থান সমানু। তাহলে অ্যান্সার কি হবে? অবস্থান সমানু। আচ্ছা এখন চলে আসছি কোনটি বিষমচাক্রিক যৌগ, মানে কি বেনজিন বলয়ের মধ্যে একটা আলাদা একটা যৌগ থাকবে, সেটাকে আমরা বলি বিষমচাক্রিক যৌগ। আচ্ছা নিচের কোনটি সুষম এলিসাইক্লিক যৌগ? আচ্ছা সুষম এলিসাইক্লিক যৌগ, এলিসাইক্লিক মানে কি? এটা কি হবে বলতো? কোনো অ্যারোমেটিক যৌগ থাকবে না। দেখো এইটা একটা এলিসাইক্লিক যৌগ। ঠিক আছে, এটার মধ্যে কি কোনো বেনজিন বলয় না, এটার মধ্যে বেনজিন বলয় আছে। এটা কি? এটা তো বিষমচাক্রিক যৌগ, তাহলে এলিসাইক্লিক না। ঠিক আছে, এটাও না, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা গ্রিগনাক বিকারক কোনটি? ভাইয়া মনে রাখবা গ্রিগনাক বিকারক হচ্ছে যে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে, এটাকে বলছি আমরা অ্যারাইল যৌগ, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যালাইডকে আমরা X দ্বারা প্রকাশ করি। অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে আমরা CH3 ছাড়া আরো যত করে অ্যালকাইল মূলক আছে সেগুলো হইতে পারে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম হ্যালাইড। আমি খুঁজে দেখবো ম্যাগনেসিয়াম হ্যালাইড কই আছে। দেখো তবে ম্যাগনেসিয়াম হ্যালাইড আছে, এটা কি CH3 এর জায়গায় অন্য কোনো অ্যালকাইল মূলক দিয়ে দিচ্ছে, তাহলে এটা কি হবে বলতো? তার অ্যান্সার হবে গ্রিগনাক বিকারক। হিমায়ক তরলরূপে কোনটি ব্যবহার করা যায়? আমরা জানি হিমায়ক তরলরূপে CFC ইউজ করে থাকি। CFC 12টাই মূলত আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তো আমরা CFC যতগুলো মূল থাকবে সেগুলো হিমায়ক রূপে ইউজ করব। তুমি খুঁজে বের করবে কোনটা হচ্ছে CFC যৌগ।
কি হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে। তুমি এটা বের করে দেখবা। এটা হচ্ছে CFC 12 সংকেত হচ্ছে যে এটা। তোমাকে কিভাবে বের করতে হয় ভাই তোমাকে দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, FN1 বিক্রিয়ার কৌশল তুমি মনে রাখবা। FN1 বিক্রিয়ার মধ্যে কি হয় বলতো এটা। আচ্ছা, পোশাকে কোনটি প্রযোজ্য? দেখো এখানে একটা বিক্রিয়ক আছে, ঠিক আছে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হইতেছে। আমাদের কি হয় যখন বিক্রিয়কটা যেটা তৈরি হবে, ঠিক আছে, এটা হচ্ছে যে বিক্রিয়কের ঋণাত্মক মানের কি হয়, মানে হচ্ছে যে আমরা কি করি এটাকে ডিফারেন্সিয়েশন করি, সেটার সমানুপাতিক হয়ে থাকে। ঠিক আছে, তাহলে 128 এর आंसर হবে এ। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা গ্যামক্সিন কোনটি। আচ্ছা দেখো ভাই তোমাকে বলাই, মানে গ্যামক্সিন পাউডার এটা আমরা কিসে ইউজ করে থাকি, অ্যান্টিসেপটিক রূপে ইউজ করে থাকি। এখানে আমরা কি করি, বেনজিনের সাথে আমরা হ্যালোজেন এড করে থাকি, তাই না, বেনজিন, ঠিক আছে, বেনজিনের সাথে আমরা কি করি, হ্যালোজেন এড করে থাকি। তাহলে এখান থেকে গ্যামক্সিন পাউডার তৈরি হয়। গ্যামক্সিন পাউডারের সংকেত আমরা পড়ছিলাম C6H6Cl6। তার মানে কি, এই যে বেনজিন, বেনজিনের প্রত্যেকটা হাতে আমরা কি জানি বলতো, হাইড্রোজেন বন্ধন আছে। ঠিক আছে, তাহলে একটা হাইড্রোজেন তো থাকবে, তার সাথে কি হবে, একটা করে ক্লোরিন যুক্ত হবে। প্রত্যেকটা জায়গায় এরকম হাইড্রোজেন এবং ক্লোরিন যুক্ত হবে। এখন তাহলে এরকম ফিগারটা হবে, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে মানে এটার মধ্যে প্রশ্নটা ভুল দেওয়া। ঠিক আছে, অবশ্যই তাদের কি করা দরকার ছিল, এখানে একটা হাইড্রোজেন দেওয়ার দরকার ছিল। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, গ্যামক্সিন পাউডারের সংকেত। ঠিক আছে, আচ্ছা এখানে যে পাই বন্ধনগুলো থেকে পাই বন্ধন ভেঙে কি হবে, এখানে জাস্ট ক্লোরিন গুলো অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা কীটনাশক কোনটি, DDT। ঠিক আছে, এখানে ডেটল একটা অ্যান্টিসেপটিক, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড এটা কোনো কীটনাশক না, ক্লোরোফর্ম হচ্ছে চেতনানাশক হিসেবে ইউজ করে থাকি, তাহলে DDT একটা কীটনাশক হিসেবে আমরা ইউজ করে থাকি। আচ্ছা এখন চলে আসি আমরা 132। আচ্ছা বলা আছে CFC ওজোন স্তর, বলতো ভাইয়া ওজোন স্তর কই থাকে, আমি যদি পরিবেশ রসায়ন ক্লাসটা করে থাকো ওইখানে আমি পড়াইছিলাম কি থাকে বলতো, আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার থাকে, সেখানে ওজোন স্তর থাকে। এই ওজোন স্তরটা ধ্বংস করে কে, CFC কিভাবে করে থাকে পরিবেশ রসায়নের মধ্যে ভাই পড়াই দিছিলাম। ওখানে কি হয় বলতো, আসলে মুক্ত বা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে, তাই না। এখানে কি হয়, ক্লোরিনের একটা ক্লোরিন থাকে, CFC এর মধ্যে ক্লোরিন তো অবশ্যই থাকে, এটার মধ্যে যে ফ্রি রেডিক্যাল থাকে মুক্তমূলক, সেটা কি করে অন্য একটা কি করে ওজোন স্তরকে ধ্বংস করার জন্য দায়ী থাকে। তাই এটা কি করে, ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে করে থাকে। আচ্ছা স্থানীয় চেতনানাশক হিসেবে কোনটি ইউজ করা হয়? আচ্ছা ক্লোরোফর্ম। ঠিক আছে, আমরা ক্লোরোফর্ম আসলে এটা চেতনানাশক তো, অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য কিন্তু আসলে ক্লোরোফর্ম ইউজ করা হয় না, মানে চিকিৎসা ক্ষেত্রে আমরা অন্য অনেক কিছু ইউজ করে থাকি। কিন্তু যে চিন্তাইকারী যেগুলো আছে ওরা কি করে বলতো, স্থানীয় চেতনানাশক হিসেবে ক্লোরোফর্ম ইউজ করে থাকে। তারপর হচ্ছে যে আমরা ল্যাবরেটরিতে, ব্যাংকে মানে চেতনা মানে অজ্ঞান করার জন্য আমরা ক্লোরোফর্ম ইউজ করে থাকি। এখন চলে আসি আমরা বিউটানল 2। বিউটানল 2 কে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে প্রধানত কি তৈরি হয়? তুমি ভাই মনে রাখবা, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে আমরা বলি নিরোধক। ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলি, নিরোধক বলে থাকি। এখন নিরোধক বিষয়টা কি, নিরোধক একটা স্পঞ্জ মনে রাখবা, এটা কি করবে, অন্য একটা যৌগের সাথে অ্যাড হলে এটা কি করবে, ওইটা থেকে পানি শুষে নিয়ে আসবে, তাহলে সেটা কি হবে, স্পঞ্জের মতো কাজ করবে নিরোধক। এখন আমরা বিউটানল 2 লিখি, দেখো কোথায় রাখবো, এখানে দেখো আমি একে দেখাচ্ছি। বিউটানল 2, বিউটানল ওয়ার ডট কয়টা আছে, 4টা কার্বন, 1 2 3 4। ঠিক আছে, এখন 2 নম্বর কার্বনে কি আছে, OH আছে, 2 নম্বর কার্বনে OH আছে, বাকিগুলোর মধ্যে আমরা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, CH CH2 CH3। আচ্ছা এর সাথে আমরা কি করতেছি, সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে নিরোধিত হবে। আমরা জানি কি নিরোধন মানে কি, এখান থেকে পানি অ্যাবজর্ব করে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে পানি নিয়ে আসবে। এখন দেখো আমরা দেখতে পারতেছি OH টা যে কার্বন আছে সেটাকে তো আমরা আলফা কার্বন বলতেছি, তাহলে আলফা কার্বন থেকে কি হবে, OH তো যাবেই। আমাদের পানির জন্য কি কি দরকার, একটা OH দরকার এবং একটা H দরকার, তাহলে এই কার্বন থেকে OH যাচ্ছে, খুবই সহজ কথা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আলফা কার্বনের দুই পাশে কি বিটা কার্বন থাকে না, এটা একটা বিটা কার্বন, এটাও একটা বিটা কার্বন, এই দুইটা বিটা কার্বন থেকে কোনখান থেকে আমরা H টা সরায় ফেলবো। ঠিক আছে, কোনখান থেকে আমরা H টা সরাবো। আচ্ছা এটা হচ্ছে সাইজক নীতির মধ্যে চলে যাব আমরা। ঠিক আছে, এটা কি হচ্ছে বলতো, একক বন্ধন থেকে দ্বি বন্ধন তৈরি হবে, তার মানে কি এটা অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়ার মধ্যে আমরা সাইজক নীতি পড়ছিলাম। আচ্ছা মার্কনি কি পড়ছিলাম, তেলা মাথায় তেল দেওয়া। এখানে মনে রাখবা গরিব উল্টাটা, ঠিক আছে, গরিবের থেকে আমরা টাকা পয়সা নিয়ে আসবো, যে গরিব তার থেকে আমরা টাকা পয়সা নিয়ে আসবো। দেখো তো এই যে দুইটা বিটা কার্বনের মধ্যে গরিবকে
দেখো বিটা কার্বনের মধ্যে এই কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে? দুইটা আছে, আর এটা আছে তিনটা আছে। তাহলে এই গরিব, তাহলে এই গরিব থেকে আমরা কি নিব বলতো? হাইড্রোজেনটাকে নিয়ে নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন নিব। তাহলে ডাবল বন্ডটা কই তৈরি হবে? এইখানে তৈরি হবে। বুঝতে পারছো? এইখানে হবে না। এত গরিব, এত ধনী, ধনী থেকে আমরা নিব না, নিব গরিব থেকে। তাহলে এটাকে সুন্দর করে লিখি, CH3 যেরকম আছে সেরকমই থাকবে, এরকমই থাকবে। C কি ছিল? H ছিল, একটা মনে করে H দিয়ে দিচ্ছি, আর এর OH-টা তো চলে যাবে। আচ্ছা, এটা কিভাবে না লিখে তোমরা আবার কনফিউজ করে ফেলবা। H-টা ওইখানেই লিখি। আচ্ছা, তাহলে কি আছে বলতো? CH। ঠিক আছে, এখন বলো OH তো চলে গেছে, তাহলে ডাবল বন্ড তৈরি হবে না? এই যে এখানে ডাবল বন্ড তৈরি হবে, এখানে যে হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন চলে যাবে, CH বুঝতে পারছো? তাহলে এই যৌগটা তৈরি হবে। ঠিক আছে, এই যৌগটা তৈরি হবে। এখন এটাকে আমরা নামকরণ করব। দেখো কয়টা কার্বন আছে? 4টা কার্বন, তাহলে এটা কি? বিউট। ঠিক আছে, আচ্ছা এখন বলো কয় নম্বর কার্বনে এটা আছে? 2 নম্বর কার্বনে যুক্ত আছে না ডাবল বন্ড, তাহলে বিউটিন 2। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? বিউটিন 2 খুঁজে বের করবো আমরা, বিউটিন 2। এর অ্যান্সার কি হবে? বিউটিন 2। তাহলে এটা আমরা সাইজক নীতির মধ্যে চলে যাব। বুঝতে পারছি? আচ্ছা, এরপর চলে আসি আমরা 135 নম্বর। 135 নম্বরে বলা আছে আইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটি? তুমি মনে করো ভাইয়া প্রোপানল 2 কে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল বলে থাকি। মানে কিভাবে একটু একই দেখাই। CH3 প্রোপানল, CH3 OH এবং H। ঠিক আছে, প্রোপানল 2 এটাকে আমরা কি বলি? আইসোপ্রোপাইল অ্যালকোহল বলে থাকি। আচ্ছা, মনে রাখবা এই আইসোপ্রোপাইল অ্যালকোহলটা আমরা কোথায় ব্যবহার করে থাকি? আমরা ডাক্তারি যে জিনিসপত্র আছে না, ঠিক আছে, ডাক্তারি জিনিসপত্র জীবাণুনাশকের ক্ষেত্রে আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করে থাকি। ডাক্তারি যন্ত্রপাতি বিশুদ্ধ মানে হচ্ছে যে জীবাণুমুক্ত করার জন্য আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করে থাকি। ওই যে ছুরি কাঁচি যেগুলো আমরা অপারেশন ইউজ করে থাকি, এটাকে জীবাণুমুক্ত করার জন্য আমরা আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করে থাকি। তাই আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে প্রোপানল 2। এখন চলে আসি, কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? ভাইয়া মনে রাখবো যখনই জ্যামিতিক সমানতা মানে কি? এটা হবে এলকিন। তাই দেখবো এখানে এলকিন কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। জ্যামিতিক সমানতা প্রদর্শনের ক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য পড়ছিলাম, ঠিক আছে, একটা ক্রাইটেরিয়া পড়ছিলাম। প্রতিস্থাপিত এলকিনের মধ্যে কি হবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এলকিন তো আছে, এর যে দুই হাত থাকবে এখানে এবি থাকতে পারে অথবা এবি থাকতে পারে, সেটা কি হবে বলতো? সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে। অথবা সি ডাবল বন্ড আছে, ঠিক আছে, এখানে এ বি, ঠিক আছে, এখানে মনে করো বি এম আছে, মানে একটা খালি কমন থাকলেই হইছে, সেটা কি হবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তার মধ্যে আমরা দেখতে পারতেছি এইটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। কিভাবে বলতো? এই যে সি, ঠিক আছে, ডাবল বন্ড সি, এইচটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম আমরা বি, ঠিক আছে, তাহলে এ বি আছে। দেখো এইচটাকে এ ধরছি এ, আর এটাকে আমরা বি ধরছি, তাহলে বি। এটা একটা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে। সুন্দর করে একে দেখাতে চাইলে এটা এরকম হবে, বিউটিন 2, ঠিক আছে, বিউটিন 2 একটা সিস ট্রান্স সমানু। এখন তুমি একটু ভাইয়া তুমি বইয়ের মধ্যে লিখে রাখবা, মানে যে সিস ট্রান্স সমানু প্রদর্শন করে বিউটিন 2, দুইটাই তোমাদের অপশন আসে, ঠিক আছে, বিউটিন 2 আর হেক্স 2 ইন, হেক্স 3 ইন, সরি, ঠিক আছে, হেক্স 3 ইন, এই দুইটা জিনিস কি হয়? সিস ট্রান্স সমানু প্রদর্শন করে থাকে, বিউটিন 2 আর হেক্সিন 3। আচ্ছা, ইলেকট্রোফাইল মানে কি বলতো? আমাদের যেগুলো আছে লুইস অ্যাসিড, ঠিক আছে, একটু আগে দেখাই দিচ্ছি, এখানে আর কিছু পড়বো না আমরা। আচ্ছা 100, আচ্ছা কয়েকটা আছে। এখন দেখো এখানে বলা আছে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগের যে 5 নম্বর কার্বন আছে, ঠিক আছে, 5 নম্বর কার্বন আমরা সংকর আয়ন বের করব, ঠিক আছে। আচ্ছা দেখো 5 নম্বর কার্বন তাহলে এটা তুমি মনে রাখবো ভাইয়া, আমরা যখন জৈব যৌগের কার্যকরীমূলক ইউজ করে থাকি মানে বের করে থাকি, তখন আমরা ফিগার রাখবো, ফিগার রেখে শুধুমাত্র সিগমা বন্ধন কাউন্ট করব। শুধুমাত্র কি বন্ধন কাউন্ট করব? সিগমা, কোনো পাই বন্ধন কাউন্ট করব না। তাহলে এটাকে যদি আমরা আঁকি তো এরকম হয় না ভাই বলতো? এদিক দিয়ে এইচ, এদিক দিয়ে এইচ, এদিক দিয়ে এইচ, এই পাশে কি আছে? সি আছে। পরে যা কিছু থাকুক, আমাদের এটা নিয়ে আলোচনা করতেছে, এটার সংকরণ বের করব। দেখো তো এই কার্বনটার মধ্যে কয়টা সিগমা বন্ধন আছে? 1 2 3 4, 4টা সিগমা বন্ধন আছে। তাহলে সংকর নাম্বার কত বলতো? সংকর নাম্বার 4। আমরা জানি সংকর নাম্বার 4 হওয়ার জন্য এর সংকরণ কত হয়? sp3 হয়ে থাকে, তাহলে সংকরণ কত হবে? sp3, ঠিক আছে। ঠিক তেমনি যদি আমরা মনে করি এলকিনের একটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে,
মনে করো একটা এলকিন আছে, এলকিনের এই কার্বনের সংকর আয়ন কত বের করতে বলতেছি তোমাকে আমি, তখন তুমি দেখবা শুধুমাত্র সিগমা বন্ধন কাউন্ট করবা, পাই না। আমরা জানি এই যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের একটা সিগমা একটা পাই, তাহলে একটা সিগমা কাউন্ট করবো, একটা সিগমা একটা সিগমা একটা সিগমা, কয়টা সিগমা হচ্ছে? 3টা সিগমা হচ্ছে। তাহলে এর সংকর নাম্বার 3, 3 এর জন্য হয় sp2 সংকর আয়ন। ঠিক আছে, যখন ট্রিপল বন্ধন থাকে, ঠিক আছে, এই কার্বনের শুধুমাত্র সিগমা কাউন্ট করব, আমরা জানি 3টা বন্ধনের মধ্যে 2টা পাই, একটা সিগমা, তাহলে সিগমা কত পাচ্ছি? একটা পাচ্ছি, এখানে একটা সিগমা এখানে একটা সিগমা, তাহলে সংকর নাম্বার কত? 2। 2 সংকর নাম্বার জন্য তার সংকরণ কত হবে? sp। তাহলে ইথাইনের মধ্যে sp সংকরণ হয়, ইথিনের মধ্যে sp2 সংকরণ হয়, আর এটা কি একটা অ্যালকেন, অ্যালকেনের মধ্যে কি সংকরণ হয়? sp3 সংকরণ হয়। ঠিক আছে, আচ্ছা অ্যাস্টারের কার্যকরী মূলক, আমরা জানি অ্যাস্টারের কার্যকরী মূলক কি? COOR। ঠিক আছে, এগুলো সবাই পারবো, তোমরা পারতে হবে, এগুলো সহজ প্রশ্ন। এরপর চলে আসি আমরা, এটা একটা কি বলতো? ইথানেল। ঠিক আছে, ইথানেল একটা অ্যালডিহাইড, অথচ হাইড্রোজেন এটা একটা কি বলতো? এটা একটা অ্যাসিড। ইথানল এবং অ্যাসিড এই উভয় যৌগ নিচের কোনটি বিক্রিয়া দেয়? এটা মনে রাখবা ফেলিং দ্রবণ পরীক্ষা দিয়ে থাকে। ঠিক আছে, আমরা ফেলিং দ্রবণ মনে রাখবা, অ্যালডিহাইড এবং অ্যাসিড, অ্যালডিহাইড অ্যাসিড দুইটাই কি হবে? ফেলিং দ্রবণ পরীক্ষা দিবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, একটু মনে রাখবো। আচ্ছা, আর এখানে এগুলো আর দেখবো না আমাদের। ঠিক আছে, আচ্ছা একটু এটা দেখবো, রেইনকোটে আমরা কোনটি ইউজ করে থাকি? পিভিসি ইউজ করে থাকি, রেইনকোটে আমরা পিভিসি ইউজ করে থাকি। আচ্ছা ভাই, এরপরে যে প্রশ্নগুলো আছে ঢাকা বোর্ড মানে বোর্ড প্রশ্ন, ঠিক আছে, এই বোর্ড প্রশ্ন তো আমরা হাজারিন স্যার থেকে পড়তে আসছি, ঠিক আছে, তো এটা আবার রিপিট করব না। তো আমরা কি করব, কবির স্যার এতটুকু পর্যন্তই পড়লে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো যা যা পড়ছি তার থেকে আমরা দেখবো যে কবির স্যার হাজারিন স্যারের মধ্যে মানে অনুসরণের প্রশ্ন অধিকাংশ ক্ষেত্রে মিল আছে, কিছু 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 ডাউট আছে, ডাউট গুলো ভাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ডাউট গুলা ওভাবেই পড়বা। কি করবা বলতো, যদি বেশি সমস্যা হয় অবশ্যই আমরা কি হাজারিন স্যারকে প্রিফার করবো। ঠিক আছে, কারণ ওইখান থেকে মূলত প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে। ঠিক আছে, আর যেগুলা হয়েছে মানে ডাউট ছাড়া ওগুলো তো পড়েই ফেলবো। ঠিক আছে, তো তোমাদের সবার জন্য দোয়া থাকবে, উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে, ক্লাসগুলো ভালো করে করো, আর হাজারিন স্যারের ক্লাসগুলো ইনশাল্লাহ আসবে। ওকে, বাই।